আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। পড়ছিলাম দ্য লজ অফ হিউম্যান নেচার, অধ্যায় ১। তোমার আবেগীয় সত্তা বা নিজস্বতাকে আয়ত্ত করো। অযৌক্তিকতার বিধিবিধান। তুমি কল্পনা করতে পছন্দ করো যে তুমি ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত। যথাসাধ্য সম্ভব সচেতনভাবে তোমার জীবনের গতিপথের ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন করো। কিন্তু তোমার আবেগ কত গভীরভাবে তোমার উপর কর্তৃত্ব করছে সেই ব্যাপারে তুমি সজাগ নও। যে ধারণাগুলো তোমার অহংবোধকে প্রশান্ত করে, আবেগ সেখান থেকে তোমার গতি পরিবর্তন করে দেয়। এটা তোমাকে প্রমাণ অনুসন্ধান করতে বলে, যা তাই নিশ্চিত করে যা তুমি ইতিমধ্যে বিশ্বাস করতে চাও। মেজাজ মর্জি মাফিক আবেগ যা দেখাতে চায় তুমি তাই দেখো। এটা তোমাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলে ও খারাপ সিদ্ধান্ত নেওয়ার উৎস হয়, এবং এটা হলো আচরণের নেতিবাচক প্যাটার্ন যা তোমার জীবনকে হতাশে ভরিয়ে তোলে। এই আবেগগত প্রভাবকে নিবারণের জন্য প্রতিক্রিয়ার পরিবর্তে চিন্তা করতে, বাস্তবে যা ঘটছে তার প্রতি তোমার মনকে উন্মুক্ত করতে, যা তুমি অনুভব করছো তার বিরোধিতা করতে, যৌক্তিকতা বা বিচার বুদ্ধি হলো একটি ক্ষমতা বা সামর্থ্য। এটা প্রাকৃতিক বা স্বভাবগতভাবে আসে না। এটা একটা শক্তি যা তোমাদেরকে অবশ্যই চর্চা করতে হয়, এবং এটা করেই আমরা আমাদের সম্ভাবনার সর্বোচ্চতা উপলব্ধি করতে পারি। অভ্যন্তরের অ্যাথেনা। খ্রিস্টপূর্ব 432 অব্দের শেষ দিকের একদিন এথেন্সের নাগরিকরা বিরক্তিকর একটি খবর পেল। নগররাজ্য স্পার্টার প্রতিনিধিরা এথেন্সে এসে গভর্নিং কাউন্সিলের কাছে শান্তির জন্য কিছু নতুন শর্ত হস্তান্তর করেছে। এথেন্স যদি এই শর্তগুলো মেনে না নেয় তবে স্পার্টা যুদ্ধ ঘোষণা করবে। স্পার্টা ছিল এথেন্সের আজন্ম শত্রু এবং সব দিক থেকে এর বিপরীত। এথেন্স পরিচালিত হতো গণতান্ত্রিকভাবে। পক্ষান্তরে স্পার্টা ছিল গোষ্ঠীতন্ত্রের কনফেডারেশন, যা পেলোপনেশিয়ান্স নামে পরিচিত ছিল। এথেন্স নির্ভর করত তার নৌশক্তি ও সম্পদের উপর। এটা ভূমধ্য সাগরের প্রধান বাণিজ্যিক শক্তি ছিল। স্পার্টা নির্ভর করত তার সামরিক শক্তির উপর। এটা পুরোটাই একটা সামরিক শক্তি নির্ভর দেশ ছিল। তখন পর্যন্ত এই দুই পরাশক্তি সরাসরি যুদ্ধে জড়ায়নি, কারণ উভয় বুঝতে পেরেছিল যুদ্ধের ফলাফল হবে ভয়াবহ। যুদ্ধে হেরে যাওয়ার পক্ষ কেবল ওই অঞ্চলে নিয়ন্ত্রণই হারাবে না, বরং তার লোকজনের চরম ক্ষতি হবে নিশ্চিতভাবে এথেন্সের গণতন্ত্র এবং সম্পদের। যাই হোক, এবার মনে হতে লাগলো যুদ্ধ অবশ্যম্ভাবী, এবং একটি আজাব যে আসছে তা দ্রুত এথেন্স শহরে আসন গেড়ে বসল। স্পার্টার দেওয়ার শর্তের ব্যাপারে করণীয় ঠিক করতে কয়েকদিন পর এথেনিয়ান অ্যাসেম্বলি অ্যাক্রোপলিস অ্যাসেম্বলির জন্য নির্ধারিত হলো। বাদ দিয়ে পনিক্স পাহাড়ের ওপর সভায় বসল। সভা এথেন্সের সব পুরুষ নাগরিকের জন্য উন্মুক্ত ছিল। এথেন্সের প্রায় 10,000 নাগরিক এই সভায় যোগ দিল। সভায় মিলিতদের মধ্যে আমলারাই বেশি পরিমাণে প্রতিবাদ মুখর ছিল। তারা বলল, এথেন্সেরই আগে আক্রমণ করা উচিত। অন্যরা তাদের মনে করিয়ে দিল, স্থলযুদ্ধে স্পার্টার সেনাবাহিনীকে হারানো অসম্ভব। এই পথে স্পার্টাকে আক্রমণ করার মানে হলো সোজা তাদের হাতের মুঠোর মধ্যে গিয়ে পড়া। শান্তিকামীরা সবাই স্পার্টার দেয়া শর্ত মেনে নেয়ার পক্ষে ছিল, কিন্তু অনেকেই উল্লেখ করল শর্ত মেনে নেওয়ার অর্থ হবে ভয় পাওয়া, এবং তা স্পার্টানদের আরও উৎসাহ যোগাবে। তাদের সেনাশক্তি বাড়াতে আরও সময় দেয়া হবে। এভাবে বিতর্ক চলতে থাকলো। আবেগের পারদ বাড়তে থাকলো। লোকজন চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিন্তু কোনো সমাধানের পথ পাওয়া গেল না। পরন্ত বিকেলে সর্বজন বিদিত একজন তার বক্তব্য উপস্থাপন করতে এগিয়ে এলেন। সবাই নিশ্চুপ হয়ে গেল। তিনি হলেন পেরিক্লেস, এথেন্স রাজনীতির বয়োজ্যেষ্ঠ সভাসদ। এখন তার বয়স 60 পেরিয়ে গিয়েছে। পেরিক্লেসকে সবাই ভালোবাসত, যে কারো চাইতে তার মতামত বা বক্তব্য বেশি গুরুত্ব বহন করত। তবে ভালোবাসা সত্ত্বেও এথেনিয়ানরা তাকে রাজনীতিবিদদের চেয়ে বেশি পরিমাণে দার্শনিক মনে করত। বয়স্করা তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরুটা খুব সহজেই স্মরণ করতে পারত, তবে কোনো কিছুই তিনি স্বাভাবিক পন্থায় অর্জন করতে পারেননি। তাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম দিকে, পেরিক্লেসেরও আগে, অ্যাথেনিয়ানরা নেতাদের ক্ষেত্রে নির্দিষ্ট ধরনের ব্যক্তিত্বকে পছন্দ করতেন, যিনি বিচক্ষণ এবং উৎসাহব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে পারতেন
তাদেরকে সাধারণত নেতা হিসেবে পছন্দ করা হতো। যুদ্ধের ময়দানে এই ধরনের মানুষ ঝুঁকি নিতে পারতেন। তাদের নেতৃত্বে এমন সামরিক প্রচারণা চলত যা এথেনিয়ানদের জন্য গৌরব বয়ে আনত এবং তারা মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসত। অ্যাসেম্বলিতে কিছু গ্রুপকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ার সামনের দিকে নিয়ে আসতেন। ভূস্বামী, সেনা, অভিজাতদের স্বার্থে তারা কাজ করতেন। এর কারণে রাজনীতি বিভক্ত হয়ে পড়ত। সময়ের ব্যবধানে এই ধরনের নেতার উত্থান এবং পতন ঘটত। এথেনিয়ানরা এই চক্রাকার ব্যবস্থা নিয়ে সন্তুষ্টই ছিল। কেউ ক্ষমতায় বেশি দিন থাকলে তাকে অবিশ্বাস করত। খ্রিস্টপূর্ব 463 অব্দের দিকে পেরিক্লেস রাজনীতিতে প্রবেশ করলেন। তারপর থেকে এথেন্সের রাজনীতি বদলে যেতে শুরু করলো। তার প্রথম পদক্ষেপটি ছিল সবার থেকে অস্বাভাবিক। যদিও তিনি একটি অভিজাত পরিবার থেকে এসেছিলেন, তারপরও তিনি শহরের নিম্ন এবং মধ্যবিত্তদের সাথে জোট গঠন করেছিলেন, যেমন কৃষক, নৌবাহিনী, মাঝি, এথেন্সের গর্বিত কারিগর শ্রেণী। তিনি অ্যাসেম্বলিতে তাদের ভয়েস বৃদ্ধি এবং গণতান্ত্রিক ব্যবস্থায় তাদেরকে আরও ক্ষমতা দিতে কাজ করছিলেন। তিনি যাদের নেতৃত্ব দিচ্ছিলেন তার ছোট কোনো গ্রুপ ছিল না। এ কারণে অ্যাসেম্বলিতে এথেন্সের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের নেতৃত্ব দিতেন তিনি। এটা মনে হতো যে এত বড় অবাধ্য জনতাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব, কারণ তাদের ভিন্ন ভিন্ন স্বার্থ আছে। কিন্তু পেরিক্লেস তাদের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে তাদের আস্থা ও সমর্থন অর্জন করতে সমর্থ হয়েছিলেন। প্রভাব প্রতিপত্তি বাড়ার সাথে সাথে তিনি অ্যাসেম্বলিতে দৃঢ়তা অর্জন করতে লাগলেন এবং এথেন্সের রাজনীতি বদলে ফেলতে শুরু করলেন। এথেন্সের গণতান্ত্রিক সাম্রাজ্য সম্প্রসারণের বিরুদ্ধে তিনি যুক্তি তুলে ধরলেন। তিনি ভয় করছিলেন যে সাম্রাজ্য খুব বেশি সম্প্রসারিত হলে এথেনিয়ানরা তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলবে। তিনি বিদ্যমান থাকা সাম্রাজ্যের মধ্যে সংহতি বৃদ্ধি ও বিদ্যমান জোটগুলোর শক্তি বৃদ্ধিতে কাজ করতে লাগলেন। যখন তিনি জেনারেল হিসেবে যুদ্ধ করতেন, অর্থাৎ তার নেতৃত্বে যুদ্ধ হতো, তখন তিনি যুদ্ধ জয় করার জন্য প্রচারণার পরিবর্তে কৌশল ও চাতুর্যপনার আশ্রয় নিতেন। তার উদ্দেশ্য থাকত যত কম সংখ্যক প্রাণের বিনিময়ে যুদ্ধ জয় করা যায়। অনেকের কাছেই এটা ন্যায়োচিত মনে নাও হতে পারে, কিন্তু এই নীতিগুলো বেশ কার্যকর বা কাজে দিত। তার নেতৃত্বে এথেন্স অভূতপূর্ব সমৃদ্ধির যুগে প্রবেশ করল। রাজকোষ শূন্য করতে আর কোনো অপ্রয়োজনীয় যুদ্ধে জড়াবার প্রয়োজন ছিল না। এথেন্স সাম্রাজ্য খুব ভালোভাবে চলতে লাগল। পেরিক্লেস উদ্ধৃত অর্থ দিয়ে যা করতেন তা নাগরিক সম্প্রদায়কে হতবাক এবং অবাক করে দিল। নিজের পক্ষে লোকজনকে আনতে অর্থ খরচের পরিবর্তে তিনি এথেন্সে বিশাল একটি ভবন নির্মাণ প্রকল্প শুরু করলেন। তিনি গির্জা, থিয়েটার, কনসার্ট হল নির্মাণ করে এথেন্সের কারিগর শ্রেণীকে কাজে লাগিয়ে দিলেন। শহরের প্রতিটি প্রান্তই সৌন্দর্যময় হয়ে উঠল। প্রতিটি স্থাপত্য শিল্প গড়ে তুলতে এমনভাবে আদেশ দিলেন যাতে তার নিজস্ব নন্দনতত্ত্বের ছাপ ফুটে উঠল। চক্ষু জুড়িয়ে যাবার মতো অবস্থা আর কি। তার সবচেয়ে বড় কর্মটি ছিল পার্থেন গির্জা তৈরি। এতে ছিল 40 ফুট উঁচু এথেনার মূর্তি, গ্রিক পুরাণের দেবী। এথেনা ছিল এথেন্সবাসীর জন্য পথপ্রদর্শক স্বরূপ, জ্ঞান এবং বুদ্ধিমত্তার দেবী। পেরিক্লেস যেসব নীতি প্রচার করতে চেয়েছিলেন, মূর্তিটি তারই প্রতিনিধিত্ব করে। এথেন্সবাসীর দৃষ্টি এবং স্পিরিট পেরিক্লেস একাই রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন। শিল্পকলা এবং বিজ্ঞানের ক্ষেত্রে এ সময়টা ছিল এথেন্সের জন্য একটা স্বর্ণযুগ। পেরিক্লেসের সবচেয়ে অদ্ভুত যোগ্যতা ছিল তার বক্তব্যের ধরন, নিয়ন্ত্রিত এবং মর্যাদা সম্পন্ন। তিনি গতানুগতিক বক্তব্য দিতেন না, এর পরিবর্তে তিনি দর্শকদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেন। এই কারণে মানুষ তার কথা মনোযোগ দিয়ে শুনত এবং যুক্তিগুলো মেনে নিত। তার বক্তব্যের ধরনটা ছিল শান্ত এবং মানুষকে বশে আনবার মতো। বয়স বাড়লে অন্য নেতাদের যেমন অবসরে যেতে হতো, পেরিক্লেসের ক্ষেত্রে তেমনটি ছিল না। তিনি শান্ত এবং বিচক্ষণ স্বভাব দিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ ক্ষমতায় ছিলেন। তবে তারও শত্রু ছিল, আর সেটা তো থাকারই কথা। তিনি বহু বছর ক্ষমতায় ছিলেন বলে অনেকেই তাকে একজন গোপন একনায়ক বলে দোষারোপ করতেন। তাকে নাস্তিক বলে সন্দেহ করা হতো, কারণ তিনি সব প্রথাকেই অবজ্ঞা করতেন। কিন্তু তার নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলত না।
সুতরাং এই পরন্ত বিকেলে যখন তিনি অ্যাসেম্বলিতে বক্তব্য দিতে শুরু করলেন, স্পার্টার সাথে যুদ্ধের বিষয়ে তার বক্তব্য ছিল খুবই গুরুত্ববহ। উপস্থিত জনতার মাঝে নীরবতা নেমে আসলো, কারণ তারা সবাই পেরিক্লেসের যুক্তি শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন। অ্যাথেনিয়ান্স, তিনি শুরু করলেন, আমার দৃষ্টিভঙ্গি বা মতামত আগের মতোই। আমি পেলোপনেশিয়ানসদের কাছে কোনো ছাড় দেওয়ার বিরোধী, যদিও আমি এই বিষয়ে সজাগ আছি যে যুদ্ধে জড়াবার জন্য মনের মধ্যে মানুষ প্ররোচনা অনুভব করে, কিন্তু যখন যুদ্ধ বাস্তব রূপ লাভ করে তখন আর তা ধরে রাখতে পারে না এবং ঘটনা প্রবাহের গতিতে তাদের মানসিকতাও পরিবর্তন হয়ে যায়। এথেন্স এবং স্পার্টার মধ্যকার পার্থক্য নিরপেক্ষ সালিশদারদের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত, তিনি উপস্থিতদের মনে করিয়ে দিলেন। তিনি বললেন, স্পার্টানদের একতরফা দাবি মেনে নিলে তা হবে বিপজ্জনক নজির। কোথায় এর শেষ হবে? তবে হ্যাঁ, স্পার্টার সাথে সরাসরি স্থলযুদ্ধ হবে আত্মহত্যার শামিল। পরিবর্তে তিনি যে প্রস্তাব করেছিলেন তা ছিল যুদ্ধের মহত্তম রূপ, সীমিত এবং আত্মরক্ষামূলক। সব নাগরিককে এথেন্সের চারপাশের দেয়ালের মধ্য দিয়ে আসার পরামর্শ দিলেন তিনি। স্পার্টানদের আসতে দাও এবং আমাদেরকে যুদ্ধে জড়াতে তৌফিক দাও, বললেন তিনি। তাদেরকে আমাদের ভূমিতে সময় অপচয় করতে দাও। আমরা টোপ গিলব না, আমরা তাদের সাথে স্থলযুদ্ধে জড়াবো না। সমুদ্রপথে আমাদের প্রবেশাধিকার থাকায় শহরে আমাদের সরবরাহ অব্যাহত থাকবে। তাদের সমুদ্রবর্তী বিভিন্ন শহরে অভিযানের জন্য আমরা আমাদের নৌশক্তি ব্যবহার করব। সময় বয়ে যাবার সাথে সাথে তারা হতাশ হয়ে পড়বে। অবস্থানরত সেনাদের খাবার জোগাতে এবং রসদ সরবরাহ করতে করতে তাদের অর্থ নিঃশেষ হয়ে যাবে। তাদের মিত্ররা পরস্পর নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হবে। স্পার্টার যুদ্ধ বলে মিত্ররা এটাকে নিজেদের জন্য ডিসক্রেডিট মনে করবে এবং তারা প্রকৃত স্থায়ী বা দীর্ঘমেয়াদী শান্তির বিষয়ে রাজি হবে। এতে আমাদের জীবন এবং অর্থের খুব কম অপচয় হবে। আমি তোমাদের অন্য কারণে টাকা দিতে পারি। তিনি উপসংহার টানলেন, তোমরাই জয়ী হবে এমন আত্মবিশ্বাস অনুভবের কারণ কি? যুদ্ধ শুরু হলে সেটা হয়তো তোমাদের মনে কিছু যোগ করবে, সাম্রাজ্য নয়। নিজেকে নতুন বিপদে জড়িয়ে তোমরা নিজের পথ থেকে বিচ্যুত হয়েও না। আমি শত্রুর কৌশল নিয়ে নয়, বরং আমাদের নিজেদের ভুল নিয়ে শঙ্কিত। তিনি যে মহত্তম প্রস্তাব দিলেন তার সভায় বিরাট বিতর্ক উস্কে দিল। যুদ্ধকামী অথবা শান্তিকামী কেউ এই পরিকল্পনায় সন্তুষ্ট হতে পারলেন না, কিন্তু শেষ পর্যন্ত প্রজ্ঞার জন্য, তার খ্যাতির কারণে তার কৌশল অনুমোদন পেল। কয়েক মাস পর সেই অবশ্যম্ভাবী যুদ্ধ শুরু হলো। শুরুতে পেরিক্লাস যেভাবে চিত্রিত করেছিলেন সেভাবে সবকিছু ঘটল না। যুদ্ধ অব্যাহত থাকলেও স্পার্টান এবং তাদের মিত্ররা হতাশ হলো না, তারা বরং তাদের শক্তি বাড়াতেই লাগলো। এথেনিয়ানরাই বরং অনুৎসাহী হয়ে পড়ল। তারা দেখতে লাগলো কোনো প্রতিশোধ না থাকায় স্পার্টানরা তাদের ভূমিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু পেরিক্লেস বিশ্বাস করত এথেনিয়ানরা ধৈর্যচ্যুত না হলে তার পরিকল্পনা সফল হবে, বিফল হবে না। তবে যুদ্ধের দ্বিতীয় বছরে অপ্রত্যাশিত একটি দুর্যোগ সবকিছু ভেস্তে দিল। শহরবাসী শক্তিশালী প্লেগ রোগে আক্রান্ত হলো। সাম্রাজ্যের সব নাগরিক এথেন্স শহরের চার দেয়ালের মধ্যে গাদাগাদি করে থাকায় প্লেগ দ্রুত ছড়াতে লাগলো। এতে এথেন্সের 1/3 নাগরিক মারা গেল এবং এথেন্সের সৈন্যবাহিনীর পদমর্যাদা বা স্তরবিন্যাস ধ্বংস হয়ে গেল। এমনকি পেরিক্লাস নিজেও প্লেগে আক্রান্ত হলেন। মারা যাবার সময় তিনি অবশ্যম্ভাবী বিদ্যুৎ স্বপ্ন প্রত্যক্ষ করলেন। যুগ যুগ ধরে এথেন্সের জন্য তিনি যা কিছু করেছেন তা মুহূর্তেই উন্মুক্ত হতে শুরু করলো। এথেনিয়ানরা আবার গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে, এমনকি একজনে পরিণত না হওয়া পর্যন্ত এই বিভক্তি চলছেই। যদি সে বেঁচে যেত তাহলে নিশ্চিতভাবেই এথেনিয়ানদের শান্ত করতে এবং স্পার্টার সাথে একটি গ্রহণযোগ্য চুক্তির বিষয়ে মধ্যস্থতা করতে একটি পথ খুঁজে পেত, অথবা তার আত্মরক্ষণ কৌশল সময়ের আলোকে ফলাফল বয়ে আনত। কিন্তু হায়, এখন আর কোনো সময় নেই, বড্ড দেরি হয়ে গেছে। পেরিক্লাস মারা গেলেন। বিস্ময়কর হলেও সত্য, এথেনবাসী কেউ তার জন্য শোক প্রকাশ করল না। প্লেগ এবং তার কৌশলকে অকার্যকর আখ্যা দিয়ে সবাই তাকে দায়ী করলেন। আর ধৈর্য ধরে থাকার মতো অবস্থায় কেউ রইল না। তারা পেরিক্লেসের ধারণাগুলোকে একজন বৃদ্ধ মানুষের অচল প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করল।
পেরিক্লেসের প্রতি তাদের ভালোবাসা ঘৃণায় পরিণত হলো। দলাদলি আবার মাথাচাড়া দিয়ে উঠল। যারা যুদ্ধ চায় তারা জনগণের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে লাগলো। এই দল স্পার্টানদের প্রতি জনতার বেড়ে চলা ক্ষোভ ও তিক্ততার আগুনে ঘি ঢালতে লাগলো। তাদের অবস্থানকে এগিয়ে নিতে প্লেগকে তারা গুটি হিসেবে ব্যবহার করতে লাগলেন। যুদ্ধবাজরা আক্রমণাত্মক কৌশল নেয়ার মাধ্যমে স্পার্টানদের ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। তাদের এই অগ্নিঝরা কথাগুলো বেশিরভাগ অ্যাথেনিয়ানদের কাছে মুক্তির বার্তা হিসেবে আবির্ভূত হলো। প্লেগ মহামারী থেকে শহরটি আস্তে আস্তে মুক্ত হতে লাগলো এবং বিদ্যমান যুদ্ধ অবস্থায় তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে হতে লাগলো। এমতো অবস্থায় স্পার্টানরা শান্তির আবেদন করলো। এবার নিজেদের সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে এথেনিয়ানরা শত্রুদের সম্পূর্ণরূপে পরাস্ত করতে চাইল। ফলে বছরের পর বছর যুদ্ধ চলতে লাগলো। সহিংসতা এবং তিক্ততা দুই পক্ষেই বাড়তে লাগলো। এক পর্যায়ে এথেন্স স্পার্টার মিত্র মেলস দ্বীপ আক্রমণ করে বসল। মেলিয়ানরা আত্মসমর্পণ করার পর তাদের সব পুরুষকে হত্যা করে নারী ও শিশুদের দাস হিসেবে এথেনিয়ানরা বিক্রি করে দিল। পেরিক্লেসের নেতৃত্বকালে কখনো এমন ঘটনা ঘটেনি, অর্থাৎ যুদ্ধ জয়ের পর বিজিত অঞ্চলের নারী শিশুদের দাস হিসেবে বিক্রি করা হয়নি। কোনো ফলাফল ছাড়া অনেক বছর যুদ্ধের পর 415 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের নেতারা বুদ্ধি করতে লাগলেন কিভাবে স্পার্টানদের বিরুদ্ধে সর্বোচ্চ আঘাত হানা যায়। সিসিলি দ্বীপে সিরাক্স ছিল উদীয়মান শক্তিশালী নগর রাষ্ট্র, আর সিরাকস ছিল স্পার্টানদের গুরুত্বপূর্ণ মিত্র। তারা স্পার্টানদের প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ করত। যদি অ্যাথেনিয়ানরা তাদের বিরাট নৌশক্তিকে কাজে লাগিয়ে সিরাক্সের নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে তারা দুটো সুবিধা আদায় করতে পারবে। সিরাক্সকে তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে এবং স্পার্টানদের প্রয়োজনীয় রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে। ফলে স্পার্টানরা আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এই উদ্দেশ্য পূরণের জন্য অ্যাসেম্বলি প্রয়োজনীয় সৈন্যসহ 60টি যুদ্ধ জাহাজ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করল। এই অভিযানে একজনকে কমান্ডার নিয়োগ করা হলো। তার নাম নিসিয়াস। তার কিন্তু এই কৌশলের প্রজ্ঞা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। এথেনিয়ানদের সিরাক্সের শক্তি সামর্থ্যকে গুরুত্ব না দেওয়ার বিষয়টি নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। তিনি সম্ভাব্য সব নেতিবাচক চিত্রকে সামনে নিয়ে আসলেন। তার মতে একমাত্র বিশাল মাত্রার যুদ্ধযাত্রাই এই অভিযানে জয় নিশ্চিত করতে পারে। তিনি এই পরিকল্পনাকে পরিত্যাগ করাতে চাইলেন, কিন্তু তার যুক্তিগুলোকে কেউ পাত্তা দিল না, বরং বিপরীত ফল বয়ে আনলো। যদি বিশাল মাত্রার অভিযান দরকার হয় তবে তা পাঠানো হবে বলে তাকে আশ্বস্ত করা হলো। 100 যুদ্ধ জাহাজ এবং সৈন্যদের সংখ্যা দ্বিগুণ করার কথা জানানো হলো তাকে। এই কৌশল নেয় এথেনিয়ানরা জয়ের গন্ধ পাচ্ছিল। কেউ তাদের এই অভিযান থেকে বিরত রাখতে পারল না। অভিযানের দিন যতই আসন্ন হতে লাগলো ততই দেখা গেল সব বয়সী এথেনিয়ানরা রাস্তায় নেমে সিসিলির মানচিত্র আঁকছে। তারা স্বপ্ন দেখতে লাগলো যুদ্ধ জয়ের পর সিসিলির সব ধনী ব্যক্তি বন্দী হয়ে এথেন্সে চলে এসেছে এবং সর্বোপরি স্পার্টানদের চূড়ান্তভাবে অপদস্থ করা গেছে। অভিযান বাহিনী পাঠানোর দিনটি চূড়ান্ত হয়ে গেল। এই দিনটি উপস্থিত হলে দেখা গেল পুরো এথেন্স জুড়ে যেন একটা ছুটির আমেজ। জনগণের মাঝে উৎসাহব্যঞ্জক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো, যা আগে কখনো দেখা যায়নি। সব মানুষ রাস্তায় নেমে আসলো। তারা অভিযান বাহিনীকে বিদায় জানাতে পোতাশ্রয়ের কাছে ভিড় জমালেন। আর পোতাশ্রয়ে যতদূর চোখ যায় শুধু রণতরীর বহরই চোখে পড়ল। অস্ত্রশস্ত্র সজ্জিত সৈন্যদের ভিড়ে জাহাজের পাটাতন পরিপূর্ণ। রণতরীগুলো সুদৃশ্যভাবে সাজানো। এটা ছিল এথেন্সের সম্পদ ও শক্তি সামর্থ্যের চোখ ধাঁধানো প্রদর্শনী। কয়েক মাস যেতেই এথেন্সবাসী এই অভিযানের বিষয়ে খবর শুনতে উদ্গ্রীব হয়ে উঠল। এক পর্যায়ে বিশাল সৈন্যবহরের কল্যাণে মনে হচ্ছিল এথেন্স কিছুটা সুবিধা অর্জন করেছে এবং সিরাক্সকে অবরোধ করতে পেরেছে। কিন্তু শেষ মুহূর্তে সিরাক্সের পক্ষে স্পার্টা থেকে পুনরায় সামরিক সাহায্য আসলো। এতে পরিস্থিতি সম্পূর্ণ ঘুরে গেল। এবার এথেন্সের অভিযান পরিচালনাকারী নৌবাহিনী আত্মরক্ষার কৌশল গ্রহণ করলো। পরিস্থিতি ঘুরে যাবার বিষয়টি নিসিয়াস চিঠি দিয়ে এথেন্সের অ্যাসেম্বলিকে জানালেন। চিঠিতে তিনি লিখলেন, চলমান পরিস্থিতিতে হয় পিছিয়ে আসতে হবে অথবা এক্ষুনি বাড়তি সৈন্যদল পাঠাতে হবে। পরাজয়ের সম্ভাবনাকে বিশ্বাস করতে রাজি ছিল না এথেন্সের অ্যাসেম্বলি। তাই তারা নতুন করে বাড়তি সৈন্যবহর পাঠানোর পক্ষে রায় দিল। প্রায় প্রথমবারের সৈন্যবহরের অনুরূপ আরও একটি সৈন্যবহর পাঠিয়ে দেওয়া হলো। এর মাসাধিক কাল পরে এথেন্সবাসীর সংখ্যা নতুন মাত্রায় উন্নীত হলো। এবার পরাজিত হলে এর ক্ষতি আর পোষাতে পারবে না।
একদিন এথেন্সের বন্দর শহর পিরাউসের এক নাপিত একজন কাস্টমারের কাছ থেকে একটি গুজব শুনল। তিনি শুনলেন এথেন্স থেকে সিরাক্সে যাওয়া যুদ্ধ জাহাজগুলো এবং নৌসৈন্যরা যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। অভিযানে পাঠানো দল সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে। গুজবটি দ্রুত এথেন্সে ছড়িয়ে পড়ল। এটা বিশ্বাস করা কঠিন হলেও বাসিন্দারা ধীরে ধীরে আতঙ্কিত হয়ে উঠলেন। এক সপ্তাহ পর এই গুজবটি সম্পর্কে নিশ্চিত হওয়া গেল যে ঘটনা সত্য। যুদ্ধে যাওয়া সবাই প্রাণ হারিয়েছে। এবার এথেন্সকে মনে হলো মহাবিপদে পতিত হয়েছে। দৈবক্রমে এথেন্সবাসী স্পার্টানদের থামিয়ে রাখতে সমর্থ হলো। সিসিলির যুদ্ধে পরাজয়ের কারণে পরবর্তী কয়েক বছরে এথেন্স মারাত্মকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ল। এজন্য তারা একে অপরকে দায়ী করতে লাগলো। 405 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স চূড়ান্তভাবে পরাজয় বরণ করল এবং স্পার্টার চাপিয়ে দেওয়া একতরফা কঠোর শান্তি চুক্তির শর্তগুলো মেনে নিতে বাধ্য হলো। তাদের গৌরব, বিরাট গণতান্ত্রিক সাম্রাজ্য, পেরিক্লেসের স্বর্ণযুগ চিরকালের জন্য হারিয়ে গেল। তাদের আক্রমণাত্মক আবেগ, দম্ভ, লোভ, স্বার্থপরতাকে দমিয়ে রেখেছিলেন। তার সব আদর্শই বিদায় হয়ে গিয়েছিল। ব্যাখ্যা: এথেন্সের রাজনৈতিক চিত্র নিয়ে ক্যারিয়ারের শুরুতেই একটি জরিপ পেরিক্লেস করেছিলেন। সেই জরিপে তিনি নিচের বিষয়গুলো প্রত্যক্ষ করেছিলেন। প্রত্যেক এথেনিয়ানের লক্ষ্য বা উদ্দেশ্য আলাদা আলাদা। রাজনীতিবিদরা বিশ্বাস করেন তারা যুক্তিবাদী এবং বাস্তবধর্মী। আসলে তারা তা নয়। এথেন্সের রাজনীতিতে ব্যাপকভাবে দলাদলি বিদ্যমান। এ কারণে রাজনীতিবিদরা তাদের নিজস্ব গ্রুপের শক্তি বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করে। রাজনীতিকরাই এথেন্সের সেনাবাহিনীর নেতৃত্ব দেয়। তাদের মূল যুদ্ধ সংগ্রামের লক্ষ্য হল সাম্রাজ্য বিস্তার ও অর্থ উপার্জন। যদি কোনো সময় তাদের রাজনৈতিক কৌশলে বিপর্যয় নেমে আসে অথবা যুদ্ধে বিফল হতো, তখন তারা এর জন্য একটা না একটা কারণ দাঁড় করানোর চেষ্টা করত। বিফলতার জন্য তারা বিপক্ষ গ্রুপকে দোষারোপ করত, এমনকি কখনো কখনো স্রষ্টাকেও দায়ী করতে ছাড়তেন না। এইসব রাজনীতিকরা যদি এতটাই যুক্তিবাদী হতেন, তাহলে এথেন্সে কেন এত বিশৃঙ্খলা? এথেন্সে এত দুর্নীতি কেন? এসব প্রশ্নের উত্তর খুবই সহজ ছিল। এথেন্সের রাজনীতিকরা আসলে মোটেই যুক্তিবাদী ছিলেন না। তারা ছিল স্বার্থপর। তাদের মন ছিল সংকীর্ণ। তাদের মূল আবেগ ছিল ক্ষমতা ও অর্থ উপার্জন এবং সবার মনোযোগ আকৃষ্ট করা। এসব উদ্দেশ্যের আলোকেই তারা সিদ্ধান্ত গ্রহণ করতেন। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা চতুরতা ও ধূর্ততার আশ্রয় নিতেন। কিন্তু তাদের কোনো কৌশলই দীর্ঘমেয়াদে গণতন্ত্রের স্বার্থে যায় এমন কিছু বয়ে আনত না। কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়, কিভাবে আবেগের পরিবর্তে যুক্তিবাদী মানুষ হওয়া যায়, এমন চিন্তাভাবনা পেরিক্লেসকে গ্রাস করে ফেলে। তিনি চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পেরিক্লেসকে এসব ভাবনা কুরে কুরে খাচ্ছিল। যে সমাধান তিনি বের করে আনেন তা ইতিহাসের স্বতন্ত্র এবং ফলাফলের দিক থেকে ছিল খুবই শক্তিশালী। তার ধারণা হলো মানব মনকে অবশ্যই কোনো কিছুকে উপাসনা করতে হবে, মনোযোগকে কোনো কিছুর দিকে ধাবিত করতে হবে, যার মূল্যায়ন হবে সবকিছুর ঊর্ধ্বে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা হলো তার ইগো, কারো কারো ক্ষেত্রে এটা হলো তার পরিবার, কারো ক্ষেত্রে এটা হলো গোষ্ঠী বা পরিবার অথবা জাতি, আর কারো কারো ক্ষেত্রে এটা হলো স্রষ্টা। পেরিক্লেসের কাছে এটা ছিল কাণ্ডজ্ঞান, গ্রিক ভাষায়, যা মন ও বুদ্ধিমত্তাকে বোঝাতো। কাণ্ডজ্ঞান এমন একটি শক্তি যা গোটা বিশ্বের জন্য শৃঙ্খলা তৈরি করে। মানব মন প্রকৃতিগতভাবেই এই শৃঙ্খলার দিকে আকৃষ্ট হয়। এটাই হলো আমাদের বুদ্ধিমত্তার উৎস। পেরিক্লেসের কাছে কাণ্ডজ্ঞানই ছিল দেবী এথেনা। এই গুণটি দেবী এথেনার আকৃতিতে তার কাছে চিত্রিত হয়েছিল। জিউসের মাথা থেকে এথেনার জন্ম। তার নামের প্রতিফলন হলো গড, থিউস এবং মন, নস বা কাণ্ডজ্ঞানের কম্বিনেশন। কিন্তু এথেনা বিশেষ ধরনের একটি কাণ্ডজ্ঞানের প্রতিনিধিত্ব করে, প্রধানত ব্যবহারিক, মেইলি এবং পার্থিব। সময়ের প্রয়োজনে যেসব নায়ক বা বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম হতো, এথেনা ছিল তাদের কণ্ঠস্বর। সফলতা ও জয়ের জন্য তাদের মধ্যে একটি শান্ত অন্তরত্বা ধীরে ধীরে ঢুকিয়ে দিত। এর জন্য যে ধারণার দরকার হতো তার সাথে তাদের মনকে পরিচয় করিয়ে দিত এবং তা অর্জনের শক্তি যোগাত। এথেনা দর্শন ছিল তাদের জন্য সর্বোচ্চ আশীর্বাদ। তার স্পিরিট বড় বড় জেনারেল, আবিষ্কারক ও ব্যবসায়ীদের পথ নির্দেশ করত। এথেনার প্রভাবে বিখ্যাত শিল্পী পুরুষ অথবা নারী বিশ্বকে পরিষ্কার দৃষ্টিতে দেখতে পেত। সময়ের প্রয়োজনে তারা সঠিক পদক্ষেপ নেওয়ার প্রেরণা লাভ করত। এথেন্সের জন্য এথেনা ছিল এমন একটি স্পিরিট যা নগরবাসীকে একত্রিত থাকার আহ্বান করত। এথেন্সকে সমৃদ্ধশালী,
ও উৎপাদনমুখী করে রেখেছিল। সংক্ষেপে, এথেনার অবস্থান ছিল যুক্তিবাদীদের পক্ষে। নিজের ভেতরের এথেনা চর্চার মাধ্যমে পেরিক্লেসকে প্রথমে আবেগকে আয়ত্তে আনার পথ খুঁজে পেতে হয়েছিল। আবেগ আমাদেরকে অন্তর্মুখী করে, যা কাণ্ডজ্ঞান এবং বাস্তবতা থেকে দূরে। আমরা আমাদের ক্রোধ অথবা অনিরাপত্তার উপর বাস করি। যদি আমরা বাইরের বিশ্বের দিকে তাকাই এবং এর সমস্যার সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা এই আবেগগুলোর লেন্স দিয়ে সবকিছু দেখি। এটা আমাদের দৃষ্টিশক্তিকে মেঘাচ্ছন্ন করে দেয়। কখনো মুহূর্তেই প্রতিক্রিয়া না দেখানো, শক্তিশালী আবেগের প্রভাবে কোনো সিদ্ধান্ত না নেয়ার বিষয়ে পেরিক্লেস নিজেকে প্রশিক্ষিত করে তুলেছিল। এর পরিবর্তে তিনি তার অনুভূতিকে বিশ্লেষণ করতেন। সাধারণত যখন তিনি তার ক্রোধ অথবা অনিরাপত্তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখতেন, তখন তিনি দেখতেন এর যথার্থতা নেই এবং পরিশেষে এগুলোর গুরুত্ব হারিয়ে যেত। মাঝে মধ্যে উত্তপ্ত অ্যাসেম্বলি থেকে তাকে বেরিয়ে যেতে হতো। নিজেকে শান্ত করার জন্য সারাদিন তিনি একাকী বাসায় কাটাতেন। এথেন্সের জন্য সবচেয়ে ভালো কি হবে তার উপর ভিত্তি করে তিনি তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতেন। তার উদ্দেশ্য ছিল গণতন্ত্রের জন্য নিখুঁত ভালোবাসা তৈরির মাধ্যমে জনগণকে একত্রিত করে রাখা। এই মানদণ্ড তাকে কখনো ইগো বা দাম্ভিকতার ফাঁদে পড়তে দেয়নি। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা ও অংশগ্রহণ বাড়ানোর জন্য কাজ করতে এটি তাকে তাড়িত করেছে। এমনকি যদিও এই কৌশল মাঝে মধ্যে তার বিপক্ষে যেত, যুদ্ধকে সীমাবদ্ধ করার ক্ষেত্রে এটাই তাকে উৎসাহিত করেছিল। এমনকি যদিও এটা ছিল তার জন্য কম গৌরবের, এবং পরিশেষে এটাই তাকে জনবান্ধব প্রকল্পগুলো নেয়ার ক্ষেত্রে ধাবিত করেছিল, যা পরবর্তীতে এথেন্সকে বিকশিত করে। এই সুচিন্তিত প্রক্রিয়ায় নিজেকে সাহায্য করতে তিনি যত বেশি সম্ভব নানা ধরনের ও বিকল্পের দিকে মনকে উন্মুক্ত করেছিলেন। এমনকি বিরোধের প্রতিও তিনি তার মনকে উদার উন্মুক্ত করেছিলেন। যে কোনো কৌশল বাস্তবায়নের আগে তার সম্ভাব্য ফলাফল বা পরিণতি তিনি কল্পনা করতেন। শান্ত আত্মা এবং উদার মন নিয়ে তিনি নীতি নির্ধারণ করেছিলেন বলেই তার সময় ছিল ইতিহাসের স্বর্ণ যুগগুলোর একটি। একজন মানুষ গোটা শহরে যৌক্তিকতার স্পিরিট সংক্রমিত করতে পেরেছিলেন। তিনি মারা যাবার পর এথেন্সের ভাগ্যে কি ঘটেছিল তা এথেন্সের ইতিহাসই বলে। সিসিলিয়ান অভিযানের প্রতিনিধিত্ব করে সর্বদা এমন সবকিছুরই বিরোধিতা করতেন তিনি। আরব ভূমি দখলের গোপন উদ্দেশ্য প্ররোচিত করেছিলেন। একটি সিদ্ধান্ত নিতে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে অন্ধ করে দিয়েছিল। বোঝো বা অনুধাবন করো। প্রত্যেকের মতো তুমিও মনে করো যে তুমি যৌক্তিক, কিন্তু না, তুমি তা না। বিচারবুদ্ধি বা যুক্তিবাদিতা এমন কোনো শক্তি নয় যা তুমি জন্মগতভাবে লাভ করো। তোমাকে এটা অর্জন করতে হবে প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে। সোজাসুজি কথায় এথেনার কণ্ঠস্বর বলতে এমন উচ্চমাত্রার শক্তি বা ক্ষমতা বোঝায় যা ঠিক এই মুহূর্তে তোমার মধ্যে বিরাজ করছে। একটি সম্ভাবনা যা তুমি শান্ত অবস্থায় অনুভব করো, একটি নিখুঁত ধারণা যা অনেক চিন্তা ভাবনার পর তোমার মধ্যে উদিত হয়। বর্তমানে এই উচ্চমাত্রার শক্তি বা ক্ষমতার সাথে তোমার সংযোগ নাই, কারণ তোমার মন আবেগে পরিপূর্ণ। অ্যাসেম্বলিতে পেরিক্লেসের মতো তুমি অন্যদের সৃষ্ট নানা নাটকীয়তায় সংক্রমিত। মানুষ যা তোমাকে দেয় তার আলোকেই তুমি প্রতিক্রিয়া দেখাও। ক্রমাগত উত্তেজনা, নিরাপত্তাহীনতা এবং উদ্বেগের অভিজ্ঞতা অর্জনের কারণে নিজেকে ফোকাস করা কঠিন হয়ে পড়ে। এগুলোই তোমার মনোসংযোগ টেনে ধরে এবং কোনো যৌক্তিক মানদণ্ড তোমার সিদ্ধান্তকে নির্দেশনা দিতে পারে না। আর এই কারণেই তুমি কখনো তোমার দৃষ্টির লক্ষ্য যা তুমি নির্ধারণ করেছ তাতে পৌঁছাতে পারো না। যে কোনো মুহূর্তে একটি সাধারণ সিদ্ধান্ত তোমার এই অবস্থা পরিবর্তন করে দিতে পারে। তা হলো তোমার ভেতরের এথেনাকে চর্চা করা। তখন যুক্তিবাদিতাকে তুমি সর্বোচ্চ মূল্যায়ন করবে এবং এই গুণটি তোমার গাইড বা পথ নির্দেশ হিসেবে কাজ করবে। তোমার প্রথম কাজ হলো সেই সব আবেগের প্রতি খেয়াল করা যেগুলো তোমার সিদ্ধান্ত এবং ধারণাসমূহকে অবিরতভাবে সংক্রমিত করে। তোমার নিজেকে প্রশ্ন করতে শেখো, এই ক্রোধ এবং বিরক্তিভাব কেন? মনোসংযোগের জন্য এই অবিরাম প্রয়োজনীয়তা কোথা থেকে উদিত হচ্ছে বা কোথা থেকে আসছে? এই জাতীয় গভীর সুবিবেচনা বা পরীক্ষায় তোমার আবেগ তোমাকে চেপে ধরতে পারবে না। এতে অন্যদের কার্যকলাপের জবাবে প্রতিক্রিয়া না দেখিয়ে এর পরিবর্তে তুমি নিজের জন্য চিন্তাভাবনা করা শুরু করতে পারবে। আবেগ মনকে সংকীর্ণ করে ফেলে। এটা আমাদেরকে একটি অথবা দুটি ধারণার প্রতি ফোকাস করতে শেখায়, যা তাৎক্ষণিকভাবে ক্ষমতা অথবা মনোযোগ পাওয়ার বাসনাকে
সন্তুষ্ট করে, কিন্তু আদতে এই ধারণাগুলো বিপর্যয় ডেকে আনে। একটি শান্ত আত্মা অনেকগুলো বিকল্প এবং সমাধানের পথ দেখাতে পারে। কোনো পদক্ষেপ নেওয়া এবং কৌশল গ্রহণের আগে তুমি দীর্ঘ সময় ধরে ভেবেচিন্তে বিচার বিবেচনা করে স্থির করবে। যখন লোকেদের একটানা নাটকীয়তা এবং ক্ষুদ্র আবেগ তোমাকে আচ্ছন্ন করে ফেলবে, ক্ষোভের কারণে তোমার চিত্ত অসন্তুষ্ট হবে, তখন তুমি এগুলোকে পেছনে ফেলতে তোমার যুক্তিবাদিতা প্রয়োগ করবে। একজন অ্যাথলেট যেমন ক্রমাগত প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী হয়, তোমার মনও তেমন উদার এবং প্রাণবন্ত হয়ে উঠবে। তুমি ফলাফল এবং সৃষ্টিশীল সমাধান দেখতে পাবে যা অন্যরা কেউ কল্পনাও করতে পারবে না। একজনের একটি সত্তার পাশে দ্বিতীয় সত্তা থাকে। একটি হলো তার বিচক্ষণতা এবং যৌক্তিক সত্তা, কিন্তু অন্য সত্তাটি প্ররোচিত হয় এমন কিছু করতে যা অবিবেচনা প্রসূত এবং মাঝে মধ্যেই খুবই ফানি টাইপের কিছু। এবং হঠাৎ তুমি দেখবে ওই হাস্যকর কাজটি করার জন্য তুমি আকাঙ্ক্ষিত। কে জানে কেন এটা হয়? এটা তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও তা তুমি করতে চাও, যদিও তুমি এর বিরুদ্ধে তোমার সমস্ত শক্তি দিয়ে সংগ্রাম করো, তারপরও তুমি তা করতে চাও। ফিওদর দস্তয়েভস্কি, আর ইয়ুথ। মানব প্রকৃতির মূল বা প্রধান প্রধান দিক। যখনই জীবনে কোনো সমস্যা দেখা দেয়, আমরা স্বাভাবিকভাবেই তার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি। আমাদের পরিকল্পনা কেন কাজ করল না, অথবা আমাদের পরিকল্পনা হঠাৎ কেন এমন বাধাগ্রস্ত হলো, তার কোনো কারণ খুঁজে না পেলে আমাদের যাতনা এবং বিরক্তি তীব্রতর ও গভীরতর হয়। একটি কারণ খোঁজার ক্ষেত্রে আমাদের মন সবসময় একই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের আবর্তে ঘুরপাক খায়। কোনো গ্রুপ অথবা কেউ সম্ভবত অপছন্দের কারণে আমাকে স্যাবোটাজ করছে। বড় ধরনের শত্রুভাবাপন্ন শক্তি আমাকে বাধা দিয়েছে, যেমন সরকারি অথবা সামাজিক রেওয়াজ। আমি অসাধু বা খারাপ উপদেশ গ্রহণ করেছিলাম, অথবা আমাকে সঠিক তথ্য দেওয়া হয়নি, এই কারণে ব্যর্থ হয়েছি। পরিশেষে সবচেয়ে খারাপ হলো আমরা মনে করি এটা ছিল আমার দুর্ভাগ্য এবং দুর্ভাগা পরিস্থিতি। এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো সাধারণত আমাদের অসহায়ত্বকে জোরদার করে। আমি ভিন্নভাবে কি করতে পারতাম? আমি কিভাবে এক্সের খারাপ পদক্ষেপ সম্পর্কে সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে পারি? এগুলো অনিশ্চিত বা অস্পষ্ট। আমরা কারো নির্দিষ্ট বিদ্বেষপরায়ণ কাজের দিকে আঙ্গুলি নির্দেশ করতে পারি না। আমরা কেবল সন্দেহ অথবা ধারণা করতে পারি। এই ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের আবেগকে তীব্রতর করার প্রবণতা বাড়ায়, ক্রোধ, হতাশা, বিষণ্ণতা, যা আমাদের অধপতন ডেকে আনতে পারে এবং আমাদের মধ্যে খারাপ লাগার বোধ তৈরি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কারণ খোঁজার জন্য আমরা প্রথমেই বাইরে লক্ষ্য করি। হ্যাঁ, যা কিছু ঘটে তার কিছুর জন্য আমরা দায়ী করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্য লোক এবং শত্রুভাবাপন্ন ফোর্স বা শক্তি আমাদের ল্যাং মারে। এই প্রতিক্রিয়া মানব প্রাণীর মধ্যে গভীরভাবে প্রথিত। প্রাচীনকালে খারাপ আত্মা অথবা স্রষ্টাকে এর জন্য দায়ী করা হতো। বর্তমানেও আমরা একই কাজ করি, কিন্তু অন্য নামে ডাকি আর কি। কিন্তু সত্য এর চেয়ে আলাদা। নিশ্চিতভাবে কিছু ব্যক্তি এবং শক্তি আছে যারা ক্রমাগতভাবে আমাদের উপর প্রভাব ফেলে, এবং এই পৃথিবীতে তাদের আমরা খুব বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু সাধারণত প্রথম দিকে যা আমাদেরকে বিপদগামী করে, খারাপ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে, তা হলো আমাদের মধ্যে গভীরভাবে প্রথিত যুক্তিহীনতা, যেখানে আমাদের মন আবেগ দ্বারা পরিচালিত হয়। আমরা এটা দেখতে পাই না, এইটাই হলো আমাদের অন্ধত্ব। 2008 সালে পুঁজি বাজারের ধসের বিষয়টি দেখা যাক। এটা আমাদেরকে সব ধরনের মানবিক যুক্তিহীনতার সারমর্ম দেখিয়ে দেবে। এই ধসের পর এর পেছনের কারণ হিসেবে গণমাধ্যমে যেসব সাধারণ ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, সেগুলো হলো 2000 সালের গোড়ার দিকের বাণিজ্য ভারসাম্যহীনতা এবং অন্যান্য ফ্যাক্টর বাজার ব্যবস্থাকে সস্তা ক্রেডিটের দিকে ধাবিত করে। উচ্চমাত্রার জটিল অমৌলিক পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা ছিল অসম্ভব, সুতরাং কেউই লাভ বা ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি। বাজার ব্যবস্থার অভ্যন্তরে থাকা ব্যক্তিদের সংকীর্ণ ও দুর্নীতিপরায়ণ চক্রান্ত এর জন্য দায়ী। এরা দ্রুত মুনাফা লাভের জন্য বাজার ব্যবস্থাকে ম্যানিপুলেট করেছে। সরকারি কঠোর নিয়মকানুন, খুব বেশি সরকারি নজরদারি ছিল না। এই ব্যাখ্যাগুলো ছিল
মৌলিক বাস্তবতাকে অস্বীকার করার নামান্তর। 2004 সালের ধস পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মানুষ প্রতিদিন সিদ্ধান্ত নিয়েছে তারা বিনিয়োগ করবে নাকি করবে না। লেনদেনের প্রতিটি পর্যায়ে ক্রেতা বিক্রেতারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ফিরে আসতে পারত, কিন্তু তারা তা করেনি। প্রচুর সংখ্যক লোক কোনো সতর্কতাকে আমলে নেয়নি। মাত্র কয়েক বছর আগের পুঁজি ব্যবস্থাপনার ধস আমাদেরকে দেখিয়ে গেল কিভাবে একটি বিশাল ধস নামে। লোকজনের দীর্ঘ স্মৃতিশক্তি থাকলে তারা 1987 সালের ধসের কথা স্মরণ করতে পারে। তারা পুঁজিবাজারের ইতিহাস পড়লে 1929 সালেও একই ঘটনা দেখবে। প্রায় সম্ভাব্য সব বাড়ি মালিকই নো মানি ডাইন মর্টগেজের ঝুঁকি এবং দ্রুত বর্ধমান সুদের হার সম্বলিত ঋণ শর্তাবলীর ঝুঁকি বুঝতে পারবে। এইসব ব্যাখ্যা যে বিষয়টিকে পাশ কাটিয়ে গেছে তা হলো অযৌক্তিকতা। এই অযৌক্তিকতায় মিলিয়ন মিলিয়ন মানুষকে ক্রয় বিক্রয়ে তাড়িত করেছিল। খুব সহজেই টাকা বানানো যায় এমন প্ররোচনা দ্বারা তারা সংক্রামিত হয়েছিল। এমনকি এই বিষয়টি শিক্ষিত বিনিয়োগকারীদেরও আবেগপ্রবণ করে তুলেছিল। এক্ষেত্রে বিভিন্ন সমীক্ষা এবং বিশেষজ্ঞদের বক্তব্য মদত দিয়েছিল। তাদের বক্তব্যগুলো ছিল এরকম: এবারকার ব্যাপারটা আলাদা এবং বাড়ির মূল্য কখনো কমবে না, ফলে লাগামহীন আশা জনসাধারণের উপর ভর করল। তারপরই ভীতি এবং ধস নামল। এরপর জল্পনা কল্পনা বা বিভিন্ন অনুমান সবাইকে আচ্ছন্ন করে ফেলল। এমনকি সবচেয়ে স্মার্ট লোকেরাও নির্বোধ বনে গেলেন। বাইরের শক্তির দিকে আঙ্গুলি উঠল এবং এই পাগলামির সত্যিকারের উৎস থেকে সবার চোখ অন্যদিকে পরিবর্তন হয়ে গেল। 2001 সালের ধস অদ্ভুত কোনো ঘটনা ছিল না। 1987 এবং 1929 সালের ধসের ক্ষেত্রেও একই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ বেরিয়েছিল। লোকজন বাজার ব্যবস্থাপনার সংস্কারের কথা বলেছিল, জল্পনা কল্পনা বা অনুমান নির্ভর তথ্য ছড়ানো বন্ধে আইনও পাশ হয়েছিল। তবে এর কোনোটাই কাজ করেনি। লোকজনের তীব্র এবং মাত্রাতিরিক্ত আবেগের কারণেই শেয়ার বাজারে বাবল হয় বা পুঁজিবাজার ফুলে ফেপে ওঠে। এই আবেগ মানুষের মনের যৌক্তিক বা যুক্তিবাদিতার শক্তিকে আচ্ছন্ন করে ফেলে। আবেগ আমাদের স্বভাবজাত প্রবণতাকে সহজে অর্থবিত্ত বানানো এবং তড়িৎ ফলাফল পাওয়ার প্রতি প্রবৃত্ত বা পরিচিত করে। অন্য মানুষ বিপুল অর্থবিত্তের মালিক হচ্ছে তা দেখে তাতে অংশ না নেয়া খুবই কঠিন। মানব স্বভাব বা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মতো কোনো নিয়ন্ত্রক শক্তি বিশ্বে নেই। আমরা যেহেতু সমস্যার মূল কারণ উদ্ঘাটন করি না, সেহেতু এরকম ধসের ঘটনা বারবার ঘটে। যতদিন পর্যন্ত আমরা ইতিহাস পড়ব না এবং সমাজের শোষক ব্যক্তিরা থাকবে, ততদিন পর্যন্ত এমন ঘটনা পুনরায় সংগঠিত হবে। যেমন কোনো ঘটনার জন্য আসল কারণ হিসেবে আমরা যদি নিজের অভ্যন্তরটা না দেখি, তাহলে একই সমস্যা ও ভুলের পুনরাবৃত্তি ঘটবে। বোঝো বা অনুধাবন করো। যৌক্তিক বা যুক্তিবাদী হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো আমাদের ভেতরে থাকা মৌলিক অযৌক্তিকতাকে বোঝা। কারণ মনই আবেগের দুর্দমনীয় প্রভাব মুক্ত নয়, এমনকি আমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরাও নয়। আবেগ গঠন প্রক্রিয়া বা যুক্তিহীনতা আমাদের ব্রেইনের গঠনের একটি ফাংশন, যা তার বার্তার মতো আমাদের স্বভাব বা প্রকৃতিতে প্রবাহিত হয়। অযৌক্তিক হওয়ার বিষয়টি আমাদের প্রায় নিয়ন্ত্রণের বাহিরে। এটা বুঝতে আমাদের অবশ্যই আবেগের বিকাশ বা বিবর্তন লক্ষ্য করতে হবে। মিলিয়ন মিলিয়ন বছর ধরে জীবন্ত প্রাণসত্তাকে বেঁচে থাকার জন্য সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করতে হয়েছে। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে একটি সরীসৃপ পরিবেশে তার বিপদ সম্পর্কে আঁচ করতে পারে এবং সহজাত বৈশিষ্ট্য বা প্রবৃত্তি অনুযায়ী দ্রুত সেখান থেকে উড়ে গিয়ে প্রতিক্রিয়া দেখায়। তার তাড়না এবং পদক্ষেপের মধ্যে কোনো বিচ্ছিন্নতা নাই। তারপর কিছু প্রাণীর ক্ষেত্রে এই সংবেদনশীলতা ধীরে ধীরে বিবর্তিত হয়ে বিশাল এবং দীর্ঘ হয়েছে। তাদের মধ্যে ভীতি বা ভয়ের অনুভূতি জন্মেছে। শুরুতে এই ভয় গঠিত হয়েছিল নিছক উচ্চ স্তরের শরীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক এক ধরনের অনুভূতির দ্বারা, যা নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থ নির্গমন করে প্রাণীকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দিত। এই শরীরবৃত্তীয় ও মনস্তাত্ত্বিক অনুভূতি এবং মনোযোগের সাহায্যে প্রাণী বা পশু একের পরিবর্তে বিভিন্ন উপায়ে রেসপন্স বা প্রতিক্রিয়া ব্যক্ত করত। পরিবেশে প্রাণী আরও সংবেদনশীল হয়ে উঠত এবং এর মাধ্যমে শিক্ষা লাভ করত। বেঁচে থাকার জন্য এটাই তাদের কাছে সবচেয়ে ভালো সুযোগ হয়ে দাঁড়াতো, কারণ এতে তাদের বিকল্পগুলো বিস্তৃত হতো।
ভয়ের এই সংবেদনশীলতা কয়েক সেকেন্ড বা তারও কম স্থায়ী হতো। সামাজিক প্রাণীর জন্য এই শরীরবৃত্তিক ও মনস্তাত্ত্বিক অনুভূতি একটি গভীর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এর মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করত। উদ্ভট শব্দ বা চুলের ধরন তাদের রাগ, শত্রু সম্পর্কে সতর্কবার্তা প্রকাশ করত। নির্দিষ্ট ভঙ্গি বা গন্ধ প্রকাশ যৌন আকাঙ্ক্ষা এবং প্রস্তুতি বোঝাতো। নির্দিষ্ট অঙ্গভঙ্গি খেলার আকাঙ্ক্ষা প্রকাশ করত। নির্দিষ্ট ডাকের মাধ্যমে বাচ্চারা গভীর ভয়ের আলামত প্রকাশ করত এবং মাকে দ্রুত কাছে আসার বার্তা দিত। বন মানুষদের ক্ষেত্রে এগুলো আরো বিস্তৃত ও জটিল হয়ে ওঠে। এটা দেখা গেছে যে শিম্পাঞ্জিরা অন্যান্য আবেগের মধ্যে ঈর্ষা এবং প্রতিশোধ স্পৃহা অনুভব করতে পারে। হাজার হাজার মিলিয়ন বছর ধরে এই বিবর্তন সংগঠিত হয়েছে। খুব সম্প্রতি পশু এবং মানুষের মধ্যে জ্ঞানের শক্তি ক্রমবিকাশ বা উন্নতি লাভ করেছে। ভাষা এবং বিমূর্ত চিন্তাভাবনার উদ্ভবের পর এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। অনেক স্নায়ুবিজ্ঞানী নিশ্চিত করেছেন এই বিবর্তন উচ্চস্তরের স্তন্যপায়ী ব্রেইন বা মস্তিষ্ক গঠনের দিকে চালিত করেছে, যা 3টি ভাগে বা অংশে গঠিত হয়েছে। ব্রেইনের সবচেয়ে পুরনো অংশ রেপটালিয়ান বা সরীসৃপ জাতীয় অংশ, যা সমস্ত সক্রিয় প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে শরীরকে চালনা করে। এটা হলো সহজাত বৈশিষ্ট্যের অংশ। এর উপরে হলো প্রাচীন স্তন্যপায়ীর ব্রেন, যা অনুভূতি ও আবেগকে পরিচালনা করে। সবকিছুর ঊর্ধ্বে যে অংশ, তা ব্রেইনের নিউকর্টেক্সকে বিবর্তিত করেছে। এই অংশ মানুষের চেতনা এবং ভাষাকে নিয়ন্ত্রণ করেছে। আবেগ উৎপন্ন হয় কারণ শরীরবৃত্তীয় অনুভূতি আমাদের মনোযোগকে আবদ্ধ করে রাখে এবং চারপাশে কি ঘটছে সেই সম্পর্কে লক্ষ্য করার তাড়া দেয়। এটা শুরু হয় রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং সংবেদনশীলতার মাধ্যমে। এরপর এগুলোকে আমরা ভাষায় রূপান্তরের মাধ্যমে সবকিছুকে বোঝার চেষ্টা করি। কিন্তু যেহেতু এগুলো ব্রেইনের ভাষায় এবং চিন্তার অংশ বাদে অন্য অংশে প্রক্রিয়াজাত হয়, সে কারণে এই রূপান্তর বা অনুবাদ মাঝে মধ্যে নিখুঁত হয় না, অর্থাৎ ত্রুটিপূর্ণ হয়। উদাহরণস্বরূপ, আমরা এক্স এর উপর রাগান্বিত হলাম বা তার প্রতি রাগ অনুভব করলাম। এই রাগের আসল কারণ সম্ভবত ঈর্ষা ও অপছন্দ। আমাদের সচেতনতার নিজের স্তরে আমরা এক্স সম্পর্কে ইনফেরিয়রিটি বা অধস্ততা অনুভব করি। আমাদের চেয়ে তার যা বেশি আছে তা চাই। কিন্তু ঈর্ষা পরায়ণতা এমন কোনো অনুভূতি নয় যাতে আমরা স্বস্তি অনুভব করি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা ক্রোধ বা অসন্তুষ্টির জন্ম দেয়। অথবা ধরো, একদিন আমরা হতাশা এবং অধৈর্য বা খিটখিটে মেজাজে আছি। এমন সময় মিস্টার ওয়াই আমাদের পথ অতিক্রম করছে এবং আমরা তার উপর কোনো কারণে ক্ষিপ্ত। আমরা সাথে সাথে তার সঙ্গে মারামারি শুরু করলাম। এই মারামারির জন্য মিস্টার ওয়াই এর কোনো পদক্ষেপ দায়ী নয়। এর জন্য দায়ী আমাদের অসচেতনতা। অন্য কথায়, আমাদের আবেগের উৎপত্তি এবং এর কারণে যে মেজাজের সৃষ্টি হয় তার উপর আমাদের সম্পূর্ণরূপে সচেতন কর্তৃত্ব নাই। একবার আমরা আবেগ অনুভব করলে যা করতে পারি তা হলো আবেগকে ভাষায় রূপান্তর করে একে অনুবাদ বা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। কিন্তু বেশিরভাগ সময় আমরা এমনভাবে ব্যাখ্যা করি যা সহজ এবং আমাদের জন্য সুবিধাজনক। আবেগের যোগাযোগ ক্রিয়া আমাদের তথা সামাজিক প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যা দিন দিন জটিল হয়ে উঠেছে। আমরা যখন ক্রোধান্বিত হওয়ার কিছু অনুভব করি অথবা কোনো ব্যক্তিবিশেষের উপর রেগে যাই, তখন ক্রোধ বা রাগের সাথে আমাদের এক ধরনের যোগাযোগ হয়। কিন্তু অন্য ব্যক্তি এই রাগ বা ক্রোধকে দেখতে পারে না, সুতরাং এর ফলে অন্যরা ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। চেতনার চেয়ে ভিন্ন কারণে আবেগ বিকশিত হয়। বিশ্বের সাথে সম্পৃক্ত এই দুটি ফর্ম আমাদের ব্রেইনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত নয়। প্রাণীর ক্ষেত্রে শারীরিক সংবেদনশীলতাকে বিমূর্ত ভাষায় অনুবাদের মাধ্যমে ভারমুক্ত হতে চায় এবং আবেগ সহজ বা মসৃণভাবে ক্রীড়া করে। আমাদের অর্থাৎ মানুষের ক্ষেত্রে আবেগ ও চেতনার মধ্যকার বিভক্তি অবিরাম দ্বন্দ্বের উৎস। এই দ্বন্দ্ব আমাদের অভ্যন্তরে দ্বিতীয় আরেকটি আবেগপ্রবণ সত্তা গঠন করে এবং এই সত্তাই আমাদেরকে ইচ্ছার বাইরে পরিচালিত করে। জীবজন্তু খুব অল্প সময়ের জন্য ভয় অনুভব করে, তারপর তাদের ভয় চলে যায়, আর আমরা ভয়কে তীব্রতর করি, অর্থাৎ মানুষ যেন ভয়েই বাস করছে। বিপদের মুহূর্ত না যাওয়া পর্যন্ত আমরা এই ভয় আমাদের মাঝে স্থায়ী হয়, এমনকি ক্রমাগত উদ্বেগ উৎকণ্ঠা অনুভব করা পর্যন্ত এটা স্থায়ী হয়। অনেকেই এই ধারণা দ্বারা প্রলুব্ধ হতে পারেন যে আমরা আমাদের বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে এই আবেগপ্রবণ সত্তাকে বশে আনতে পেরেছি।
কিন্তু এ কথাটি মোটেও সঠিক নয়। প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে আবেগকে নিয়ন্ত্রণ করা যায় না। আমরা হয়তো আমাদের পূর্বপুরুষদের মতো সহিংস হয়ে উঠি না, অথবা কিছুতে আসক্ত ও কুসংস্কারচ্ছন্ন হই না। তবে আবেগ এক ধরনের বিভ্রম। প্রযুক্তিগত উৎকর্ষতা আমাদের ভেতরে নতুন করে সবই শিরা উপশিরাকে যুক্ত করে না, আমাদের অযৌক্তিকতার গঠনকে কিছুটা মাত্র পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ, নতুন ধরনের গণমাধ্যম এবং রাজনৈতিক নেতা আমাদের আবেগ নিয়ে আরও বেশি সূক্ষ্ম ও অত্যাধুনিক উপায়ে খেলা করার সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞাপনদাতারা অবচেতনভাবে অত্যন্ত উচ্চমাত্রার কার্যকরী মেসেজ আমাদের দিকে বোমার মতো ছুড়ে মারছে। সামাজিক মিডিয়া বা গণমাধ্যমের সাথে প্রতিনিয়ত সংযোগের কারণে আমরা নতুন ধরনের ভাইরাল আবেগীয় প্রভাবের দিকে ঝুঁকে পড়ছি। এসব মিডিয়া প্রশান্ত বা সুস্থির কোনো প্রতিফলন ঘটে না। সামাজিক মিডিয়ার অবিরাম উপস্থিতির কারণে আমাদের মনে চিন্তা ভাবনা করার স্থান খুব কম। অপ্রয়োজনীয় নাটকীয়তা আমাদেরকে এমনভাবে বেষ্টন বা আচ্ছন্ন করে আছে, যেমনভাবে অ্যাসেম্বলিতে অ্যাথেনিয়ানদের করে রাখত। কারণ মানুষের স্বভাব বা প্রকৃতির পরিবর্তন হয় না। পরিষ্কারভাবে যৌক্তিক এবং অযৌক্তিক শব্দ দুটি মূল্যবান শব্দ। একজনের মতের সাথে কারো মত না মিললেই তার গায়ে অযৌক্তিকতার লেবেল লাগিয়ে দেওয়া হয়। যতটা সম্ভব নিখুঁতভাবে এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্ধারণের সহজ উপায় হিসেবে আমাদের প্রয়োজন একটি সংজ্ঞা, যা এক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। ব্যারোমিটার বা পরিমাপক যন্ত্র হিসেবে আমরা নিম্নোক্ত পন্থাটি অবলম্বন করতে পারি। আমরা প্রতিনিয়ত আবেগ অনুভব করি। আবেগ সর্বদা আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত বা সংক্রামিত করে ও খুশি করে। জানিয়ে আমরা চিন্তা করি, তার দিকে ঝুঁকে না পড়া এবং আমাদের অনুভূতিকে সংশ্লিষ্ট না করা অসম্ভব। যুক্তিবাদী মানুষ এই সম্পর্কে সচেতন থাকে এবং অন্তর্দৃষ্টি ও প্রচেষ্টার মাধ্যমে তাদের চিন্তা থেকে আবেগকে বিচ্ছিন্ন করতে পারে, আবেগের প্রভাবককে মোকাবেলা করতে পারে। যুক্তিহীন লোকজনের এই ধরনের সচেতনতা থাকে না। তারা পরিণতির কথা চিন্তা না করেই পদক্ষেপ নেয়। মানুষ যে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয় এবং এ থেকে যে ফলাফল উদ্ভূত হয় তার মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। সময় যত গড়ায়, যুক্তিবাদী মানুষ ততই পরিষ্কার করে যে একটি প্রকল্প, একটি টিমের সাথে তারা কাজ করছে। তারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য অনুধাবন করতে পারে। তারা স্থায়ী কোনো কিছু তৈরি করতে সক্ষম। যুক্তিহীন মানুষ তাদের জীবনে নেতিবাচক প্যাটার্নের প্রকাশ করে। তারা বারংবার ভুল করে। সর্বোপরি তারা যেখানেই যাক না কেন সেখানেই অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অহেতুক ক্রোধের কারণে তারা কোনো প্রকল্প শেষ করতে পারে না, কোনো স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় না। এজন্য তাদের আকাঙ্ক্ষা কখনো কার্যে পরিণত হয় না। তারা আবেগপ্রবণ এবং প্রতিক্রিয়াশীল এবং এই সম্পর্কে অসচেতন। প্রত্যেকেই অযৌক্তিক সিদ্ধান্তের ব্যাপারে সক্ষম। কিছু কিছু ঘটনা যা আমাদের চারপাশের ঘটনা প্রবাহের কারণে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এমনকি সবচেয়ে আবেগপ্রবণ শ্রেণীও মহৎ বা বিশাল কোনো ধারণার উদ্ভব ঘটাতে পারে, অথবা ক্ষণকালের জন্য সাহসিকতা দিয়ে সফলতা লাভ করতে পারে। সুতরাং আমাদের সময় নিয়ে বিবেচনা করতে, কোনো ব্যক্তি যৌক্তিক জ্ঞানসম্পন্ন নাকি অযৌক্তিক, তারা কি তাদের সফলতাকে টেকসই করতে পারে এবং আরও ভালো ভালো কৌশলের উদ্ভাবন করতে পারে, তারা কি ব্যর্থতা শিখতে এবং তার সাথে খাপ খাইয়ে নিতে পারে। বিশেষ কোনো অবস্থায় আমরা যৌক্তিক এবং অযৌক্তিক মানুষের পার্থক্য করতে পারি। উদাহরণস্বরূপ, কোনো কিছুর দীর্ঘমেয়াদী প্রভাবের ক্ষেত্রে এটা আমরা বিচার করতে পারি। যেমন ডিভোর্সের ক্ষেত্রে শিশু কার জিম্মায় যাবে সেই ইস্যুতে যুক্তিবাদী মানুষ তাদের তিক্ততা এবং বিদ্বেষ ও একদেশদর্শিতা দূরে ঠেলে শিশুর জন্য দীর্ঘস্থায়ী মঙ্গল কোনটাই হবে সেটা চিন্তা করে। কিন্তু অযৌক্তিক মানুষ এটাকে তার সঙ্গীর বিরুদ্ধে ক্ষমতার দ্বন্দ্ব হিসেবে দেখে। অসন্তুষ্টি এবং প্রতিশোধ স্পৃহা তার সিদ্ধান্তকে প্ররোচিত করে। শিশুর কোনটাই ভালো হবে তা তারা বিবেচনা করে না। একজন সহযোগী বা পার্টনার গ্রহণের ক্ষেত্রে যুক্তিবাদী মানুষ তার কর্মদক্ষতাকে পরিমাপ করে, কিন্তু একজন অযৌক্তিক মানুষ তা বিবেচনা করে না। লোকটি নির্দিষ্ট কাজটি করতে পারবে কিনা তা বিচার বিবেচনা করে না। সে তার চটকদার কথায় সহজেই প্রলোভিত হয় এবং কোনো কারণ উপলব্ধি না করে খুব সহজেই তাকে গ্রহণ করবে। এই ধরনের পছন্দ ভুল করা এবং অদক্ষতার দিকে ধাবিত করে। পরবর্তীতে এর জন্য যুক্তিহীন মানুষ অন্যকে দোষারোপ করে।
যখন ক্যারিয়ারের প্রশ্ন আসে তখন যৌক্তিক বোধসম্পন্ন মানুষ এমন একটি পজিশন খোঁজে যা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য বা উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয়। অযৌক্তিক শ্রেণী কিভাবে দ্রুত অর্থবিত্তের মালিক হওয়া যায় তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, এটাকে তাদের জীবনের প্রাপ্য বলে মনে করে। কাজ থেকে কতটা সময় পরিশ্রম বিমুখ থাকা যাবে এবং এই কাজে তার প্রতি কতখানি মনোযোগ আকৃষ্ট হবে, এই সব বিষয়ের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। এটা তাদের ক্যারিয়ারকে ধ্বংসের দিকে ধাবিত করে। প্রতিটি ক্ষেত্রে পার্থক্য সচেতনতার মাত্রা নির্দেশ করে। যৌক্তিক মানুষ খুব সহজেই তাদের ভেতরে থাকা অযৌক্তিকতার প্রবণতা এবং এর প্রতি সজাগ থাকার প্রয়োজনীয়তা স্বীকার করে। অন্যদিকে অযৌক্তিক মানুষ যখন তাদের কোনো সিদ্ধান্তের ব্যাপারে বাধাগ্রস্ত হয় তখন ক্রমাগত উচ্চমাত্রার আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা শিখতে এবং অন্তর্দর্শনে অসমর্থ হয়। তাদের ভুল তাদেরকে আত্মরক্ষণমূলক করে তোলে। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে যৌক্তিকতা আবেগকে অতিক্রম করে যাবার উপায় নয়। অর্থাৎ যৌক্তিক হলেই যে কেউ আবেগকে পাশ কাটাতে পারবে, ব্যাপারটা আসলে তা নয়। পেরিক্লেস নিজেও সাহসী এবং রোমাঞ্চকর কাজকে মূল্যায়ন করতেন। তিনি এথেনার স্পিরিট এবং তার অনুপ্রেরণাকে পছন্দ করতেন। তিনি চাইতেন এথেনিয়ানরা তাদের শহরকে ভালোবাসুক এবং নিজের নাগরিকদের প্রতি সহানুভূতি অনুভব করুক। তিনি যে বিষয়টি চিত্রিত করেছিলেন তা ছিল ভারসাম্যপূর্ণ। আমরা যা করি সেই সম্পর্কে যেন পরিষ্কার ধারণা এবং আমাদের তাড়না সম্পর্কে যেন সচেতনতা থাকে, যাতে আবেগের দ্বারা তাড়িত না হয়ে আমরা চিন্তা করতে পারি। আমাদের চিন্তক সত্তাকে নাড়া দেবার জন্য পেরিক্লেস সেই শক্তি চেয়েছিলেন যা আমাদের সংবেদন বা তাড়না এবং আবেগ থেকে আসে। সৌভাগ্যবশত যুক্তিবাদিতা জটিল কোনো বিষয় নয়। এর জন্য প্রয়োজন 3টি ধাপে কাজ করা এবং তা জানা। প্রথমত, আমাদেরকে অবশ্যই লো গ্রেড ইরেশনালিটি বা নিম্নমাত্রার অযৌক্তিকতা সম্পর্কে সজাগ হতে হবে। এটা হলো আমাদের ভেতরে চেতনতার স্তরের নিচে মেজাজ এবং অনুভূতির ক্রমাগত ক্রীড়া, যার অভিজ্ঞতা আমরা জীবনভর অর্জন করি। আমরা যখন পরিকল্পনা করি অথবা সিদ্ধান্ত নেই তখন আমরা জানি না এই মেজাজ এবং অনুভূতি কতটা গভীরভাবে আমাদের চিন্তার প্রক্রিয়াকে বাঁকাতারা বা এদিক সেদিক করে। তারা আমাদের চিন্তায় পক্ষপাতিত্ব নিয়ে আসে যা আমাদের মধ্যে যুগ যুগ ধরে গভীরভাবে বদ্ধমূল হয়ে আছে। ইতিহাস ঘাটলেও আমরা এর প্রমাণ দেখতে পাই। বাস্তবতা থেকে বিকৃত এই পক্ষপাতিত্ব আমাদেরকে ভুল করায় এবং অকার্যকর সিদ্ধান্ত নেয় যা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। এই সম্পর্কে সজাগ হওয়ার মাধ্যমে আমরা তাদের প্রভাবককে মোকাবেলা করতে পারি। দ্বিতীয়ত, আমাদেরকে অবশ্যই স্বভাব বা প্রকৃতি বুঝতে হবে, যেটাকে আমরা হাইগ্রেড ইরেশনালিটি বা উচ্চমাত্রার অযৌক্তিকতা বলবো। এটা ঘটে যখন আমাদের আবেগ প্রচণ্ডভাবে উদ্দীপ্ত হয়, সাধারণত নির্দিষ্ট কিছু চাপ অনুভবের কারণে। আমরা যেহেতু আমাদের ক্রোধ উত্তেজনা নিয়ে চিন্তাভাবনা করি এবং আমাদের অসন্তুষ্টি ও সন্দেহ নিয়ে ভাবি, সেহেতু আমরা যাই কিছু দেখি না কেন তা এই আবেগগুলোর লেন্স দিয়ে দেখি। এগুলো আমাদের প্রতিক্রিয়াকে তীব্রতর করে। আমরা অন্যান্য আবেগগত প্রতিক্রিয়াপ্রবণ এবং তার প্রতি অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ি। অধৈর্য এবং অসন্তুষ্টি ক্রোধ এবং গভীর অবিশ্বাস বা আস্থাহীনতার জন্ম দেয়। এই প্রতিক্রিয়াশীল অবস্থায় মানুষকে সহিংস করে তোলে। অবসাদগ্রস্ততা অথবা অনিয়ন্ত্রিত লোভ অথবা অন্য ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষার দিকে ঠেলে দেয়। তৃতীয়ত, আমাদের কিছু কৌশল নিতে হবে এবং তা অনুশীলন করতে হবে। এটা আমাদের ব্রেইনের চিন্তা শক্তিকে শক্তিশালী করবে এবং আবেগের সাথে আমাদের অন্তত দ্বন্দ্বে শক্তি যোগাবে। নিম্নের 3টি ধাপ বা পদক্ষেপ তোমাকে যৌক্তিক হওয়ার পথের সন্ধান দিতে সাহায্য করবে। মানবীয় স্বভাব প্রকৃতির ক্ষেত্রে এই 3টি ধাপ বা পদক্ষেপকে তুমি অধ্যয়ন এবং অনুশীলন করলে তা হবে একজন প্রকৃত জ্ঞানীর কাজ। প্রথম ধাপ, পক্ষপাতিত্বকে চিহ্নিত বা উপলব্ধি করো। আমাদের সচেতনতার স্তরের নিচে আবেগ সর্বদা আমাদের চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত প্রক্রিয়াকে প্রভাবিত করে। সবচেয়ে সাধারণ আবেগ হলো আনন্দ বা সন্তুষ্টির আকাঙ্ক্ষা এবং ব্যথা বা দুঃখ দুর্দশাকে এড়িয়ে চলা। আমাদের চিন্তাভাবনা প্রায় অবশ্যম্ভাবীভাবে এই ইচ্ছা বা আকাঙ্ক্ষার চারপাশে ঘোরাফেরা করে। আমাদের জন্য অপ্রীতিকর অথবা বেদনাদায়ক হলে চমৎকার আইডিয়া থেকেও আমরা পিছিয়ে আসি। আমরা কল্পনা করি আমরা সত্যের খোঁজ করছি অথবা বাস্তববাদী হওয়ার চেষ্টা করছি।
এমন ধারণাকে আমরা ধরে রাখি যখন তা আমাদেরকে শ্রেষ্ঠ ভাবার অনুভূতি দেয় এবং অহংবোধকে প্রশমিত করে এবং টেনশন থেকে মুক্তি দেয়। আমাদের চিন্তা প্রক্রিয়ার এই আনন্দ বা সন্তুষ্টি নীতি হলো আমাদের মানসিক পক্ষপাতের উৎস। যদি তুমি বিশ্বাস করো যে কোনোভাবেই হোক তুমি এই ধরনের পক্ষপাতিত্ব থেকে মুক্ত, তবে কার্য বা পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সেটাই হবে তোমার আনন্দ বা সন্তুষ্টি নীতির উদাহরণ। এর পরিবর্তে সবচেয়ে ভালো হয় এগুলো কিভাবে তোমার অভ্যন্তরে ক্রমাগত পরিচালিত হয় তা খুঁজে বের করা এবং একইভাবে অন্যদের মাঝে অযৌক্তিকতা কিভাবে চিহ্নিত করতে হয় তা শেখা। নিশ্চিত পক্ষপাত বা একপেশে ভাব। আমি তথ্য প্রমাণাদি দেখি এবং কম বেশি যৌক্তিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার সিদ্ধান্তে উপনীত হই। নিশ্চিত পক্ষপাত বা একপেশে ভাব বলতে বোঝায় একটি ধারণায় আবদ্ধ থাকা এবং নিজেদেরকে বোঝানো যে যুক্তিবাদিতায় আমরা পৌঁছে গেছি, যা এমন দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে আমরা সেসব তথ্য প্রমাণাদির সন্ধান করি। এটাই নিশ্চিত পক্ষপাত বা একপেশে ভাব হিসেবে পরিচিত। আমরা কর্মক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির ভাবচিন্তায় এটা দেখি, বিশেষ করে যারা উচ্চমাত্রার আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ধাবিত হয়। একটি পরিকল্পনা সাজানোর ব্যাপারে তারা এমন একপেশে ভাব দেখিয়ে থাকে। যদি কোনো ব্যক্তি কোনো পরিকল্পনার ব্যাপারে সম্ভাব্য ইতিবাচক ও নেতিবাচক ফলাফল নিয়ে বেশি চিন্তাভাবনা করে, তবে তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া খুবই কঠিন। অবশ্যম্ভাবীভাবে তারা তথ্যের দিকে ধাবিত হয় যা প্রত্যাশিত ইতিবাচক ফলাফল নিশ্চিত করে, যদিও সেটাকে তারা উপলব্ধি করে না। এছাড়াও আমরা একপেশে ভাব কর্মক্ষেত্রে দেখি যখন লোকজন উপদেশ চায়। বেশিরভাগ পরামর্শদাতার ক্ষেত্রে এটাই সর্বনাশের হেতু হয়ে দাঁড়ায়, কারণ যারা পরামর্শ চায় তারা সাধারণত পরামর্শকদের কাছে তাদের নিজের ধারণার বিষয় শুনতে চায় এবং শেষ অবধি ওই পরামর্শক বা বিশেষজ্ঞের দ্বারা নিজের ধারণার প্রতি পক্ষপাতিত্ব নিশ্চিত করে। তুমি যাই বলো না কেন, তারা যা শুনতে চায় তার আলোকেই তোমার কথা সে ব্যাখ্যা করবে। যদি তোমার উপদেশ তার প্রত্যাশার বিপরীত হয়, তবে তারা তোমার উপদেশ বা অভিমতকে বাতিল বা বর্জনের জন্য কোনো না কোনো উপায় খুঁজে বের করবেই। ব্যক্তি যত শক্তিশালী হবে সে তত বেশি নিশ্চিত পক্ষপাত বা একপেশে ভাবের দিকে ঝুঁকে পড়ে। নিশ্চিত পক্ষপাত বা একপেশে ভাব প্রমাণের জন্য পরিসংখ্যান এবং গবেষণা হয়েছে। তুমি যদি তোমার যুক্তিতর্কের ন্যায্যতার ব্যাপারে সন্তুষ্ট হও, তবে এর সন্ধান পাওয়া খুব কঠিন নয়। একটা তর্কের দুই দিকই সমর্থন করে এমন গবেষণা ইন্টারনেটে খুঁজে পাওয়া খুবই সহজ। সাধারণভাবে তোমার কখনোই মানুষের ধারণার ন্যায্যতা গ্রহণ করা উচিত নয়। তাদের তথ্য প্রমাণাদিগুলো তুমি যত বেশি সম্ভব সংশয় সহ পরীক্ষা নিরীক্ষা করবে, এটাই হলো সত্যিকারের বিজ্ঞান। দৃঢ় বিশ্বাসের পক্ষপাত। আমি খুব দৃঢ়ভাবে এই ধারণা বিশ্বাস করি, এটা অবশ্যই সত্য। আমরা আসলে এমন ধারণায় বদ্ধ থাকি যে ধারণা আমাদেরকে সন্তুষ্ট বা খুশি করে, কিন্তু এই ধারণার গভীরে এর সত্যতা নিয়ে হয়তো সন্দেহ সংশয় থাকতে পারে। সুতরাং নিজেদেরকে বোঝানোর জন্য আমরা আরও কিছু করি। আমরা প্রচণ্ড আবেগ নিয়ে ধারণাটি বিশ্বাস করি এবং এই ব্যাপারে কেউ চ্যালেঞ্জ করলে আমরা উচ্চস্বরে তার বিরোধিতা করার চেষ্টা করি। আমরা নিজেই নিজের সাথে বলাবলি করি, আমাদের ধারণা সত্য হবে না কেন? যদি এটা সত্য নাই হবে, তবে এটাকে রক্ষার জন্য নিজের ভেতরে এত শক্তি পাই কেন? নেতাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের এই ধরনের পক্ষপাত আরও বেশি পরিষ্কারভাবে প্রকাশিত হয়। যদি তারা তীব্র উত্তেজনা ও অঙ্গভঙ্গি এবং গভীর দৃঢ় বিশ্বাসের মাধ্যমে কোনো অভিমত ব্যক্ত করেন, তাহলে তার মানে হবে তারা এটিকে এই ধরনের নিশ্চয়তা বা দৃঢ়তার সাথে প্রকাশের জন্য খুব সাবধানতার সাথে তাদের আইডিয়াটিকে পরীক্ষা করছেন। অপরপক্ষে যাদের কথায় বা কণ্ঠে অতিসূত্র তারতম্য এবং দ্বিধাগ্রস্ততা প্রকাশ পায়, তাদের কথায় দুর্বলতা এবং আত্মসন্দেহই প্রকাশিত হয়। তারা সম্ভবত মিথ্যা বলে, অথবা আমরা এমনটাই চিন্তা করি। এই ধরনের পক্ষপাত বা একপেশে ভাব আমাদেরকে বিক্রয়কর্মীর কথাটাকেই গ্রহণক্ষম বা গ্রাহ্য করতে সমর্থ করে তোলে, কিংবা এমন নেতার কথা যার কথায় যুক্তি না থাকলেও দৃঢ়তাকে বোঝানো ও প্রতারণার উপায় হিসেবে ব্যবহার করে। তারা জানে মানুষ তাদের কথা গ্রহণের জন্য এমন উন্মুখ হয়ে আছে, সুতরাং তারা তাদের অর্ধসত্যকে নাটকীয় প্রভাব দ্বারা ছদ্মবেশ দিয়ে বা আচ্ছাদন করে উপস্থাপন করে। চেহারাগত পক্ষপাত। কোনো মানুষ সত্যিকার অর্থে কেমন
তা আমরা দেখতে পাই না। দেখি তারা যেভাবে আমাদের সামনে আবির্ভূত হয়। তাদের এই চেহারা সাধারণত মিসলিডিং বা বিভ্রান্তিকর হয়। প্রথমত, এই ধরনের মানুষ কোনো ধরনের সামাজিক অবস্থায় তাদের বাহিরটা কেমনভাবে উপস্থাপন করতে হবে তা ভালোভাবেই রপ্ত করে থাকে, যাতে তাদেরকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়। তারা সমাজের মহৎ কিছুর পক্ষে অবস্থানের ভাব ধরে। তারা নিজেদেরকে পরিশ্রমী এবং সচেতন হিসেবে উপস্থাপন করে। আমরা তাদের এই মুখোশটাকে বাস্তব হিসেবে গ্রহণ করি। দ্বিতীয়ত, আমাদের সাধারণত হ্যালো প্রভাবের পড়ার প্রবণতা আছে। যখন আমরা কারো মাঝে নির্দিষ্ট কিছু ইতিবাচক অথবা নেতিবাচক গুণাগুণ দেখি, তখন এই ধরনের গুণাগুণ তাদের মাঝে থাকা অন্যান্য ইতিবাচক বা নেতিবাচক গুণাগুণের আভাস দেয়। সাধারণত যারা দেখতে শুনতে সুন্দর হয়, তাদের বিশ্বাসযোগ্য মনে হয়। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে এই কথা সত্য। যদি কোনো ব্যক্তি সফল হয়, তাহলে তাদেরকে আমরা নৈতিক বোধ সম্পন্ন, সচেতন এবং তাদের ভাগ্য ভালো বলে কল্পনা করি। আমাদের এই কল্পনা অনেক সময় সত্য ঘটনাকে অস্পষ্ট বা আড়াল করে রাখে। যেমন অনেক মানুষ যারা সফলতা লাভ করেছেন, তারা তা করেছেন অনৈতিক পন্থায় এবং তারা এটাকে সুচতুরভাবে আমাদের দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে সক্ষম হন। গ্রুপ বা দলগত পক্ষপাত। আমার ধারণাগুলো আমার নিজস্ব। আমি গ্রুপের কথা শুনি না। আমি প্রথা অনুসারী ব্যক্তি নই। প্রকৃতিগতভাবে আমরা সামাজিক প্রাণী। গ্রুপ থেকে আলাদা হয়ে একাকিত্বের অনুভূতি হলো খুবই হতাশাজনক এবং ভয়ঙ্কর। অন্যরাও আমাদের মতো একই রকম চিন্তা করলে সেটা আমাদেরকে ব্যাপকভাবে চাপহীন থাকার অনুভূতি দেয়। বস্তুত এই চাপহীনতা বা মানসিক পরিত্রাণের কারণে আমরা নতুন নতুন ধারণা গ্রহণ এবং মতামত দেওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত হই। আমরা এই ব্যাপারটি কখনো উপলব্ধি করতে পারি না বলে মনে করি যে আমি যে নির্দিষ্ট আইডিয়া বা ধারণা গ্রহণ করেছি তা আমার একান্তই নিজস্ব। যারা একটি পার্টি বা দল অথবা একটি মতবাদ সমর্থন করে, তাদেরকে দেখো, তাদের মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় গোঁড়ামি অথবা অশুদ্ধতা বিরাজ করে। এজন্য তাদেরকে কিছু বলতে হয় না অথবা চাপও দিতে হয় না। কেউ যদি ডানপন্থী বা বামপন্থী হয়, ডজন ডজন ইস্যুতে তাদের মতামত প্রায় সর্বদা একই রকম হয় বা একই পন্থা অনুসরণ করে। মনে হয় যেন জাদুর বলে এটা হচ্ছে। তবে তাদের মধ্যে খুব কম সংখ্যকই তাদের চিন্তা প্রক্রিয়ার ওপর এই প্রভাবের কথা স্বীকার করে। দোষারোপ পক্ষপাত। আমি আমার অভিজ্ঞতা এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। ভুল এবং ব্যর্থতা কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনীয়তা অনুভব করায়। আমরা শিক্ষা গ্রহণ করতে চাই এবং একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু সত্য হলো, আমরা যা করে ফেলি তা গভীরভাবে দেখতে চাই না। আমাদের অন্তর্দৃষ্টি খুব সীমিত। আমাদের প্রকৃতিগত স্বভাব হলো অন্যকে বা পরিবেশ পরিস্থিতিকে দোষারোপ করা অথবা কোনো কিছুর বিষয়ে তাৎক্ষণিক জাজমেন্ট বা রায় দিয়ে ফেলা। এই ধরনের পক্ষপাত বা একপেশে ভাবের কারণ হলো নিজের ভুল ধরা আসলে একটি কষ্টকর বা বেদনাদায়ক ব্যাপার। এটা আমাদের শ্রেষ্ঠত্বকে প্রশ্নবিদ্ধ করে। এটা আমাদের ইগো বা দম্ভকে খোঁচা মারে বা খাটো করে। আমরা ভুলের গভীরে না গিয়ে এর ওপর দিয়ে ভাষা ভাষা ভাবে চলে যাই। কি করছি তা নিয়ে ভাবার ভান করি। সময় গড়ানোর সাথে সাথে আমাদের মধ্যে সন্তুষ্টি, বৈশিষ্ট্য বা চিত্ত বৃদ্ধি পায়। ফলে আমরা কি ভুল ত্রুটি করছি তা ভুলে যাই। আকাঙ্ক্ষা এবং আবেগ আমাদেরকে আবারও অন্ধ করে ফেলে। পরবর্তীতে এভাবেই আমরা একই ভুল বারবার করতে থাকি এবং ভুলগুলো পূর্বের মতো একইভাবে দেখার চেষ্টা করি। এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত এভাবেই চলতে থাকে। মানুষ যদি সত্যিকারভাবে তার ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারত, আমরা পৃথিবীতে এবং ক্যারিয়ারের ঊর্ধ্বমুখিতার পথে খুব কমই ভুল দেখতে পেতাম। শ্রেষ্ঠত্বের পক্ষপাত। আমি আলাদা, অন্যদের চেয়ে বেশি যুক্তিবাদী এবং নৈতিক বোধ সম্পন্ন। গুটিকত মানুষ আলাপ আলোচনায় এই ধরনের কথাবার্তা বলে। এটা এক ধরনের অদ্যতা। কিন্তু মানুষকে অন্যদের সাথে তুলনা করতে বলা হয়েছে এরকম অসংখ্য মতামত জরিপে দেখা গেছে তারা সাধারণত নানা ধরনের উত্তর দিয়েছে। তবে তাদের উত্তরগুলোর ক্ষেত্রে দেখা গেছে নিজের ভুলের ব্যাপারে সব সময়ই তাদের দৃষ্টিভ্রম থেকেছে। তাদের উত্তরগুলো থেকে মনে হয়েছে তাদের কাজের ক্ষেত্রে কোনো ভুল বা অযৌক্তিক কিছু হয়নি। যা ভুল হয়েছে তা অন্যদের। উদাহরণস্বরূপ, আমরা খুব সহজেই বিশ্বাস করি অন্য রাজনৈতিক পার্টি বা দলের মতামত যৌক্তিক নয়, আমাদেরটাই যৌক্তিক। আমরা যৌক্তিক ভিত্তির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেই। নৈতিকতার জায়গায় থেকে আমরা খুব কম সংখ্যকই স্বীকার করব যে
আমরা আমাদের কাজে প্রতারণার আশ্রয় নিয়েছি অথবা আমাদের ক্যারিয়ারের উন্নতি করার জন্য চতুরতার আশ্রয় নিয়েছি। আমরা যা পেয়েছি অথবা যেভাবে চিন্তা করি তা আমাদের সহজাত প্রতিভা এবং কঠোর পরিশ্রম থেকে এসেছে। কিন্তু অন্যদের ক্ষেত্রে আমরা খুব দ্রুত তাদের উপর ম্যাকিয়াভেলিয়ান কূটকৌশলের অপবাদ চাপিয়ে দেই। ফলাফল যাই হোক, আমরা নিজেদের কাজকে এই চিন্তাধারায় মূল্যায়ন করি। আমরা নিজেদেরকে যৌক্তিক, অমায়িক এবং নৈতিক বোধসম্পন্ন মনে করতে ভেতর থেকে ব্যাপক টান অনুভব করি। এই গুণগুলো সংস্কৃতিতে ব্যাপকভাবে প্রমোট করা হয়, তাই আমরা নিজেদেরকে এই গুণসম্পন্ন মানুষ হিসেবে বোঝানোর চেষ্টা করি। এর উল্টো হলো সমাজে মূল্যায়ন না থাকার ঝুঁকি আছে। যদি এগুলোর সবই সত্যি হয়, যেমন যদি মানুষ যৌক্তিক এবং নৈতিকভাবে শ্রেষ্ঠ হতো, তাহলে পৃথিবীটা ভালো এবং শান্তি দ্বারা ছেয়ে যেত। যাই হোক, আমরা বাস্তবতা জানি, সুতরাং কিছু লোক নিছক নিজেই নিজের সাথে প্রতারণা করেছে। যৌক্তিকতা এবং নৈতিকতা বোধের গুণাগুণ অবশ্যই সচেতনতা এবং প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে হবে। এগুলো স্বভাবজাতভাবে আসে না, এগুলো পরিপক্কতা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্জিত হয়। দ্বিতীয় ধাপ, উত্তেজনাকর ঘটনা বা উপাদান থেকে সাবধান হও। নিম্নমাত্রার আবেগ সার্বক্ষণিকভাবে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। এই ধরনের আবেগ আমাদের নিজস্ব তাড়না থেকে উৎপাদিত হয়। উদাহরণস্বরূপ, যেমন চিন্তাধারাকে খুশি এবং স্বস্তিদায়ক করার উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা। যাই হোক, উচ্চমাত্রার আবেগ নির্দিষ্ট কিছু মুহূর্তে আসে এবং তা ধ্বংসাত্মক পর্যায় পর্যন্ত পৌঁছায়। এই ধরনের আবেগে সাধারণত বাইরের কোনো ঘটনা বা কারণ জড়িত থাকে অথবা বিশেষ কোনো অবস্থা তৈরি করে। এমতো অবস্থায় আমাদের উত্তেজনা প্রকাশের মাত্রা তীব্রতর হয় এবং আমাদের মনোযোগ সম্পূর্ণরূপে এর দিকে নিবিষ্ট বা আবিষ্ট থাকে। আমরা যতই এই ধরনের আবেগের দিকে মনোযোগ দেই বা চিন্তা করি, তত এর মাত্রা বাড়তে থাকে এবং বাড়তেই থাকে। আমাদের মন এই আবেগের টানেল বা সুড়ঙ্গ পথে পরিণত হয় এবং সবকিছুই আমাদের রাগ অথবা উত্তেজনার কথা মনে করিয়ে দেয়। আমরা ব্যাপকভাবে প্রতিক্রিয়াপ্রবণ হয়ে পড়ি। যেহেতু উচ্চমাত্রার আবেগ যে ব্যাপক মাত্রায় টেনশনের জন্ম দেয় তা আমরা বইতে পারি না, সেহেতু এর প্রভাবে আমরা দ্রুত এমন কিছু কাজ করে বসি যার ফলাফল হয় ধ্বংসাত্মক। এই ধরনের আবেগ দ্বারা আক্রান্ত হওয়ার মাঝে আমরা অনুভব করি আমরা অধিকৃত, নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নাই, যেন দ্বিতীয় লিম্বিক সত্তা আমাদের নিয়ন্ত্রণ করছে। সর্বোত্তম হলো এই ধরনের ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে সতর্ক বা সাবধান হওয়া, যাতে তোমার মনে যেন এই ধরনের আবেগ তৈরি না হয়, তার পথ রুদ্ধ করে দিতে পারো এবং তুমি এমন কোনো কাজ না করো যার জন্য পরে পস্তাতে হয়। তুমি অন্যদের উচ্চমাত্রার অযৌক্তিকতা সম্পর্কে সাবধান হবে, যাতে হয় তুমি তাদের এড়িয়ে চলতে পারো, নতুবা তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারো। শৈশবের ঘটনা বা অবস্থা যা তাড়িয়ে বেড়ায়। শৈশবকালে আমরা খুব সংবেদনশীল এবং অরক্ষিত থাকি। পিতামাতার সঙ্গে আমাদের সম্পর্ক কেমন তা পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব ফেলে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন ছিল, সময়ের আবর্তে আমরাও তেমনই হয়ে যাই। শৈশবের কোনো শক্তিশালী বা ক্ষমতাধর অভিজ্ঞতার ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি। এটা আমাদের মনে যে ক্ষতের সৃষ্টি করে তা বহুদিন পর্যন্ত স্থায়ী হয়, এমনকি তা মনের গভীরে লুকায়িত থাকে। মাঝে মধ্যে আমরা এই স্মৃতির প্রভাবককে দমিয়ে রাখতে চাই। যদি তা কোনো নেতিবাচক বা বিশাল ভয় অথবা অপমানজনক ঘটনা হয়, তাহলে তো বটেই। মাঝে মধ্যে তা ইতিবাচক আবেগ, ভালোবাসা অথবা মনোযোগের অভিজ্ঞতার সাথে সম্পর্কিত হতে পারে, যা আমরা ক্রমাগতভাবে কল্পনা বা প্রত্যক্ষ চেষ্টা করতে চাই। পরবর্তীকালে কোনো ঘটনা অথবা ব্যক্তি অতীতের এই ইতিবাচক বা নেতিবাচক স্মৃতিকে জাগ্রত করতে পারে এবং এর মাধ্যমে স্মৃতির সাথে জড়িত শারীরিক এমন শক্তিশালী রাসায়নিক পদার্থ অথবা হরমোনের নির্গমনকে উদ্দীপ্ত করে। উদাহরণস্বরূপ, একজন যুবকের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি, যার মা ছিল আত্মকেন্দ্রিক এবং তার কাছের থেকে দূরত্ব বজায় রাখত। শিশু হিসেবে সে সবসময় তার মায়ের এই শীতল ব্যবহারে কষ্ট পেত। সে সবসময় নিজেকে পরিত্যাজ্য মনে করত, ভাবত সে তার মায়ের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, অথবা তার কোনো ভাই বোন হওয়ার পর তার মা তার দিকে কম খেয়াল করত। এতে সে হয়তো একইভাবে নিজেকে বঞ্চিত ভাবত। পরবর্তী জীবনে কোনো নারীর সাথে সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। কোনো ব্যক্তির কোনো ক্রীড়া বা বৈশিষ্ট্য তার সঙ্গিনীর কাছে ভালো নাও লাগতে পারে, যদিও একটা স্বাস্থ্যকর সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক। এটা তার উত্তেজনাকে বাড়িয়ে দিতে পারে এই ভেবে যে সঙ্গিনী তার ত্রুটিগুলোই শুধু লক্ষ্য করছে। পরিশেষে সঙ্গিনী এমন আচরণ তার শৈশবের বঞ্চিত হওয়ার ধারণাকে উস্কে দিতে পারে।
সে খুব দ্রুত আবেগতাড়িত হয়ে পড়তে পারে, নিজের মধ্যে শক্তিশালী আবেগ অনুভব করবে, তার মধ্যে সঙ্গিনী কর্তৃক বিশ্বাসঘাতকতার বোধ কাজ করবে। সে এটার উৎস বা কারণ দেখে না, কারণ সেটা তার নিয়ন্ত্রণের বাইরে। সে অতি প্রতিক্রিয়া দেখায়, অভিযোগ করে যায়, সবই তার বঞ্চিতকরণ বা পরিত্যাজ্যকরণ অনুভূতির দিকে ধাবিত হয়। তার প্রতিক্রিয়া হয় তার মনের প্রতিবিম্ব বা মনের মধ্যে যা ঘুরপাক খায়, কখনো তা বাস্তবতার আলোকে নয়। এটাই হলো অযৌক্তিকতার উচ্চতম পর্যায়। তোমার বা অন্যের ভেতর থাকা এই বৈশিষ্ট্যকে চিহ্নিত করতে আচরণ পর্যবেক্ষণ করতে হবে। উত্তেজনাকর তীব্রতার মাত্রায় তার আচরণ হয় খুবই শিশুসুলভ এবং বাহ্যিকভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের বাইরে। এটাই তার প্রধানতম আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটা ভয় হতে পারে নিয়ন্ত্রণ হারানোর ব্যর্থতার। এই অবস্থায় আমরা এমন পরিস্থিতি থেকে নিজেদের সরিয়ে নিয়ে এবং অন্যদের উপস্থিতিতে প্রতিক্রিয়া দেখাতে পারি, ঠিক যেভাবে একটা শিশু একটা বলের কাছে ছুটে যায়। হঠাৎ অসুস্থতা আমাদেরকে দৃশ্যপট থেকে সরে যাবার কারণ হয়। একটি ভালোবাসা হতে পারে বর্তমানে মরিয়া হয়ে পিতামাতা অথবা ভাই বোনের মতো ঘনিষ্ঠ সম্পর্ক পুনরায় তৈরির অনুসন্ধান, যা কেউ তাড়িত করেছে, যিনি আমাদের হারিয়ে যাওয়া অতীত স্বর্গীয় অনুভূতির কথা অস্পষ্টভাবে স্মরণ করিয়ে দেয়। এটি তীব্র অবিশ্বাস হতে পারে। এটি উৎপত্তি হয় আমাদের বাল্যকালের কোনো অভিভাবকের আচরণ থেকে, যিনি আমাদেরকে অসন্তুষ্ট করেছেন অথবা বিশ্বাসঘাতকতা করেছেন, বিশেষ করে পিতা। এটা হঠাৎ বিদ্রোহাত্মক আচরণকে উস্কে দেয়। এখানে সবচেয়ে বড় বিপদ হলো বর্তমানকে বুঝতে না পারা এবং অতীতের কোনো কিছুর আলোকে প্রতিক্রিয়া দেখানো। এর মাধ্যমে আমরা দ্বন্দ্ব, অসন্তুষ্টি এবং অবিশ্বাস তৈরি করি, যা আমাদের ভেতরে থাকা ক্ষতকেই শক্তিশালী করে। কোনো না কোনোভাবে আমরা বর্তমানেও বাল্যকালের অভিজ্ঞতার পুনরাবৃত্তি করি। যেহেতু এটা ঘটে, সেহেতু আমাদের একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা হলো সচেতনতা বা সাবধানতা। আমরা অস্বাভাবিক আদিম, স্বাভাবিকের চেয়ে নিয়ন্ত্রণহীন আবেগের অভিজ্ঞতা থেকে ট্রিগার পয়েন্ট বা তাড়না বিন্দু চিহ্নিত করতে পারি। এগুলো আমাদেরকে অশ্রুসজল, গভীরভাবে হতাশ অথবা অতিরিক্ত আশাবাদী করতে ভূমিকা রাখে। এই ধরনের আবেগে আক্রান্ত ব্যক্তিদের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গি খুব আলাদা ধরনের হয়। মনে হয় যেন তারা তাদের শিশুকালের কোনো মুহূর্তকে শারীরিক ভাষায় স্মরণ করছে। এই ধরনের আবেগ আক্রান্তের মাঝামাঝি সময়ে আমাদের অবশ্যই এই থেকে নিজেকে মুক্ত করার জন্য কঠিন সংগ্রাম করতে হবে। এই ধরনের আবেগের সম্ভাব্য উৎসের দিকে গভীর মনোনিবেশ করতে হবে। যেমন শিশুকালে মানসিক ক্ষত এবং আচরণের যে প্যাটার্নে এটা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। নিজেকে এবং নিজের দুর্বলতাকে গভীরভাবে উপলব্ধি করাই হলো যৌক্তিক হওয়ার ক্ষেত্রে মূল পদক্ষেপ। আকস্মিক বা অপ্রত্যাশিত লাভ বা ক্ষতি, আকস্মিক সফলতা অথবা কোনো কিছু জয় করা বিপজ্জনক হতে পারে। স্নায়ুতত্ত্ববিদ্যা অনুসারে ব্রেইনের মধ্যে যে রাসায়নিক নির্গত হয় তা উত্তেজনা এবং তেজশক্তিকে শক্তিশালীভাবে নাড়া দেয়। এটা এ ধরনের অভিজ্ঞতা পুনর্বার অর্জনের আকাঙ্ক্ষার দিকে ধাবিত করে। এটা যে কোনো ধরনের আসক্তি এবং ম্যানিয়াগত আচরণের শুরু হতে পারে। যখন লাভ বা অর্জন খুব দ্রুত হয়, তখন কঠোর পরিশ্রমের মাধ্যমে সত্যিকারের সাফল্য লাভের মৌলিক প্রজ্ঞা বা জ্ঞানের দর্শন আমাদের মাঝে হারিয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। এই ধরনের আকস্মিক অর্জন বা লাভের পেছনে যে ভাগ্য কাজ করে তা আমরা অনেক সময় বিবেচনায় নেই না। আকস্মিক অর্জন বা লাভের কথা মনে রেখে আমরা বারবার প্রচুর অর্থ অথবা মনোযোগ আকর্ষণের চেষ্টা করি। আমাদের ভেতর আড়ম্বরপূর্ণ বা বাগাড়ম্বরতার অনুভূতি চলে আসে। যদি কেউ এই বিষয়ে আমাদের সতর্ক করে বা করতে চায়, তবে আমরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করি। আমরা নিজেরা নিজেদেরকে বলি তারা কিচ্ছু বোঝে না। যেহেতু এটা টেকসই হতে পারে না, সেহেতু আমরা অবশ্যম্ভাবীভাবে নিচে পড়ে যাই, অর্থাৎ ব্যর্থতা আমাদের গ্রাস করে ফেলে, যা আরো বেশি বেদনাদায়ক। এই বেদনা আমাদেরকে হতাশাবোধ চক্রের দিকে ঠেলে দেয়। যদিও জুয়ারিরা এর দিকে বেশি ঝোঁকপ্রবণ হয়, তথাপি ব্যবসায়ীদের ক্ষেত্রেও এ কথাটি সমানভাবে খাটে। আবার কোনো ব্যক্তি আকস্মিকভাবে লোকজনের মনোযোগের কেন্দ্রে পরিণত হলে এমন হয়। অপ্রত্যাশিত ক্ষতি অথবা ক্ষতির শুরু একইভাবে অযৌক্তিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আমরা ধারণা করি আমরা বদনসিব দ্বারা অভিশপ্ত হয়েছি এবং অনির্দিষ্টকালব্যাপী এটা চলতে থাকবে। আমরা আতঙ্কিত এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, আদতে যা আমাদের জীবনে আরও ভুল অথবা ব্যর্থতা বয়ে আনে। খেলার ক্ষেত্রে পূর্বের ভুল এবং ক্ষতি মনের ওপর জেঁকে বসে এবং তা তীব্রতর হয়, যার প্রভাব পরবর্তী খেলায় পড়ে। এর সমাধান
খুবই সহজ। যখনই তুমি কোনো অস্বাভাবিক অর্জন অথবা ক্ষতির অভিজ্ঞতা লাভ করবে, তখনই তোমাকে পেছনে ফিরতে হবে। আকস্মিক বা অপ্রত্যাশিত সফলতা এবং মনোযোগের বিষয় সম্পর্কে অতিরিক্ত সতর্ক হতে হবে, কারণ এগুলো দীর্ঘস্থায়ী হয় না এবং এগুলো এক ধরনের আসক্তি তৈরি করে। সর্বোপরি এখান থেকে পড়ে যাওয়া সবসময়ই বেদনাদায়ক, সেটা মাথায় রাখতে হবে। ক্রমবর্ধমান চাপ। তোমার চারপাশের লোকজন এমনভাবে আবির্ভূত হয় যে তাদেরকে দেখে তোমার বিবেকবান মনে হবে তাদের জীবন নিয়ন্ত্রিত। কিন্তু তারা চাপের পরিস্থিতিতে পড়লে এবং চাপ ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকলে তুমি তাদের মধ্যে অন্য বাস্তবতা দেখতে পাবে। আত্মনিয়ন্ত্রণের শীতল মুখোশটা খুলে পড়ে যাবে। তারা আকস্মিকভাবে ক্রোধে ফেটে পড়বে, কপালে অদ্ভুত রেখার ভাঁজ পড়বে এবং অতি সংবেদনশীল ও তুচ্ছ হয়ে পড়বে। কোনো চাপ অথবা হুমকিতে ব্রেইনের সবচেয়ে আদিম অংশ উত্তেজিত হয়ে পড়ে এবং এতে জড়িয়ে পড়ে। সর্বোপরি মানুষের যৌক্তিক বোধকে আচ্ছন্ন বা ঢেকে ফেলে। বস্তুত চাপ অথবা দুশ্চিন্তা মানুষের ত্রুটিগুলোর প্রকাশ করে দেয়, যা সে সযত্নে অন্য মানুষের দৃষ্টির আড়াল করে রাখে। এই ধরনের মুহূর্তে মানুষকে পর্যবেক্ষণ করাই হলো বুদ্ধিমানের কাজ। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বিচারের এটাই হলো মূল্যবান পন্থা। যখন তুমি তোমার জীবনে ক্রমবর্ধমান চাপ লক্ষ্য করবে, তখন অবশ্যই তোমাকে সতর্ক হতে হবে, নিজেকে সতর্কভাবে দেখতে হবে। অস্বাভাবিক তিক্ততা অথবা সংবেদনশীলতার কোনো চিহ্ন, আকস্মিক সন্দেহ, কোনো ঘটনা বা অবস্থাকে প্রয়োজনের অতিরিক্ত ভয় করার বিষয়গুলো মনিটর করতে হবে। যত বেশি সম্ভব বিযুক্ত বা বিচ্ছিন্ন অবস্থায়, অর্থাৎ নিজের জন্য একাকী সময় ও স্থান খুঁজে নিয়ে পর্যবেক্ষণ করতে হবে। তোমার দরকার একটি দৃষ্টিভঙ্গি। কখনো কল্পনা করো না যে তুমি আবেগগত বহিঃপ্রকাশ ছাড়া ক্রমবর্ধমান চাপ প্রতিরোধ করতে পারবে। এটা সম্ভব নয়। কিন্তু আত্মসচেতনতার মাধ্যমে তুমি এমন কোনো সিদ্ধান্ত নেয়াকে ঠেকিয়ে দিতে পারো যার কারণে পরবর্তীতে তোমার অনুশোচনা করা লাগতো। উত্তেজিত ব্যক্তি। বিশ্বে এমন অনেক ব্যক্তি আছে যারা স্বভাবগতভাবে প্রায় সবার সাথে আচরণের ক্ষেত্রে শক্তিশালী আবেগ প্রকাশে ঝোঁক প্রবণতায় আক্রান্ত। ভালোবাসা, ঘৃণা, আত্মবিশ্বাস এবং অবিশ্বাস সব ক্ষেত্রেই তাদের আবেগের চরম সীমার বহিঃপ্রকাশ ঘটে। ইতিহাসে এমন কিছু দৃষ্টান্ত আছে, যেমন বাইবেলে রাজা ডেভিড, প্রাচীন অ্যাথেন্সের অ্যালসেবিয়াদিস, প্রাচীন রোমের জুলিয়াস সিজার, ফরাসি বিপ্লবের সময় জর্জ ডান্টন এবং সাম্প্রতিককালের মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এই টাইপের মানুষদের সাধারণত অন্যান্য সাধারণ প্রতিভা থাকে। তারা যে ধরনের আবেগ অনুভব করে তা তাদের বাকপটুতার সাথে প্রকাশ করার সামর্থ্য থাকে, যা অনিবার্যভাবে অপরপক্ষকেও একই ধরনের আবেগপ্রবণ করে ফেলে। কিন্তু তাদের মধ্যে কিছু ব্যক্তি আবার আত্মরতিমূলক বা আত্মকেন্দ্রিক হতে পারে। তারা তাদের অভ্যন্তরীণ নাটকীয়তা তৈরি করে এবং তাদের দুঃখ কষ্টের বহিঃপ্রকাশ ঘটিয়ে অন্যদের জন্য ঝামেলা বা অশান্তির সৃষ্টি করে। এই ধরনের আচরণ কারো কারো মাঝে তীব্র আকর্ষণ, আবার কারো কারো মাঝে তীব্র বিকর্ষণ তৈরি করে। সর্বোত্তম হলো তাদের এই উত্তেজক আবেগগুলো কিভাবে শুধু তোমাকে নয়, অন্যদেরকেও প্রভাবিত করে তা শনাক্ত করা। তাদের প্রতি কেউ উদাসীন থাকতে পারে না। তাদের উপস্থিতিতে কেউ নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না অথবা নিজেদেরকে যৌক্তিক রাখতে অসমর্থ হয়। তাদের অনুপস্থিতিতে তারা তোমাকে তাদের বিষয় ক্রমাগতভাবে চিন্তা করতে বাধ্য করবে। তাদের মধ্যে আচ্ছন্ন বা বিমুগ্ধকারী একটি গুণ থাকে। একজন একনিষ্ঠ অনুসারী অথবা একজন পাকা শত্রু হিসেবে তোমাকে তারা চূড়ান্ত কোনো পদক্ষেপ নেয়ার দিকে ধাবিত করতে পারে। আকর্ষণ অথবা বিকর্ষণ, এই দুটির যে কোনোটার শেষ প্রান্তে তোমার মধ্যে অযৌক্তিকতার ঝোঁক প্রবণতা তৈরি হবে এবং তুমি মরিয়া হয়ে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইবে। তাদের এই অবস্থাকে ব্যবহারের সবচেয়ে ভালো কৌশল হলো তারা যে ভাবধারা তৈরি করে তাকে সামনে থেকে দেখা। তারা অনিবার্যভাবে জীবন চরিত্রের চেয়েও বৃহত্তর একটি পৌরাণিক ভীতিকর গুণ বৈশিষ্ট্য বহিঃপ্রকাশের চেষ্টা করে। কিন্তু বস্তুতপক্ষে তারাও সকলেই মানুষ, আমাদের মতো একই ধরনের অনিরাপত্তা এবং দুর্বলতা সমন্বয়ে গড়া। মানুষের এই বিশেষ লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো শনাক্ত করার চেষ্টা করো এবং এগুলো থেকে তাদেরকে মুক্ত করার চেষ্টা করো। দলগত প্রভাব। এটা হলো দলগত পক্ষপাতিত্বের উচ্চ স্তরের বৈচিত্র্যতা। যখন আমরা বিশাল কোনো গ্রুপ বা দলের ভেতরে থাকি, তখন আমরা অন্যরকম হয়ে যাই। কোনো খেলাধুলার ইভেন্টে, কনসার্টে, ধর্মীয় অথবা রাজনৈতিক জমায়েতে নিজেকে এবং অন্যদেরকে লক্ষ্য, এসব ক্ষেত্রে সমষ্টিগত বা সামষ্টিক আবেগের সাথে নিজেকে না জড়ানোর বিষয়টি অসম্ভব।
সাধারণত সামষ্টিক আবেগে তুমি আক্রান্ত হবেই। তোমার হার্টবিট বেড়ে যাবে, দ্রুত হবে। আনন্দ বেদনার অশ্রু মনে হয় যেন প্রস্তুত হয়েই আছে। গ্রুপ বা দলের সদস্য হলে স্বাধীন যৌক্তিক বোধ উদ্দীপ্ত হয় না, বরং গ্রুপের অন্তর্গত বা অধিকারভুক্ত হওয়ার ধারণা তীব্রতর হয়। কোনো কর্ম পরিবেশও এটা একইভাবে ঘটতে পারে, বিশেষ করে যদি নেতৃত্বের আসনে সমাসীন ব্যক্তি অধীনস্থদের আবেগকে নিয়ে খেলতে পারেন, প্রতিযোগিতামূলক আক্রমণাত্মক কোনো আকাঙ্ক্ষার বিষয়ে তাদের উদ্দীপনা দিতে পারেন, অথবা আমরা বনাম তোমরা এর মতো অবস্থা তৈরি করতে পারেন। গ্রুপ বা দলগত প্রভাবের জন্য সবসময় অন্যদের উপস্থিতির কোনো প্রয়োজন নাই। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে পারে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অভিমত দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদেরকে এমনভাবে সংক্রমিত করে যে আমরাও এই অভিমত শেয়ার করি। সাধারণত তীব্র ঘৃণার ক্ষেত্রে এমন হয়। গ্রুপ বা দলগত আবেগের ক্ষেত্রে সবসময় ইতিবাচক এবং প্ররোচিত করার মতো উপাদান থাকে। সমষ্টিগত ভালোর জন্য কিছু করার ক্ষেত্রে এটা আমাদের মাঝে একটা সমাবেশের প্রদর্শনীর মতো কাজ করে। কিন্তু তুমি যদি লক্ষ্য করো যে গ্রুপের বা দলগত আবেগের আবেদনটা শয়তানসুলভ বা অতিমন্দ, এই যেমন ধরো অন্যদের প্রতি তীব্র ঘৃণা, আক্রমণাত্মক অথবা অতি ক্রুদ্ধ দেশপ্রেম অথবা বিশ্বকে দেখার ক্ষেত্রে আলাদা দৃষ্টিকোণ হয়, তাহলে তোমার নিজেকে প্রতিষেধক দিতে হবে এবং দলগত আবেগের ক্ষেত্রে তোমার ভেতর যে পুল ফ্যাক্টর কাজ করছে তা দেখতে হবে। যদি সম্ভব হয় তবে তোমার যুক্তিবাদিতার ক্ষমতাকে রক্ষা করতে এই গ্রুপ বা দলগত আবেগকে এড়িয়ে যেতে হবে, অথবা এই ধরনের পরিস্থিতিতে সর্বোচ্চ সন্দেহ সংশয় নিয়ে পর্যবেক্ষণ করতে হবে। যারা দলগত প্রচেষ্টাকে নষ্ট করে এবং অযৌক্তিকতার বিষ বাষ্পকে ছড়িয়ে দেয়, তাদের সম্পর্কে সতর্ক বা সাবধান হতে হবে। তারা অনিবার্যভাবে বিশেষ কিছু ফন্দির আশ্রয় নেয়। গ্রুপ বা দলের ক্ষেত্রে প্রথমেই তারা যে কাজটি করে তা হলো, যে ধারণা বা মূল্যবোধ সবাই শেয়ার করে তা বলার মাধ্যমে জনতাকে আলোড়িত করে তোলার চেষ্টা করে এবং তারপর জনতার মাঝে একটা অভিন্ন সন্তুষ্টির ভাব তৈরি করে। তারা অস্পষ্টতার উপর নির্ভর করে, কিন্তু তাদের কথাবার্তা এমন আবেগে পরিপূর্ণ থাকে যে তা শুনলে মনে হবে তারা দেশপ্রেম অথবা সত্য অথবা ন্যায় বিচারের কথা বলছে। নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার পরিবর্তে তারা মহৎ উদ্দেশ্যের কথা বলে। যুক্তি ও আদর্শহীন নেতারা রাজনীতি অথবা গণমাধ্যমে ক্রমাগতভাবে তাদের কথাবার্তার মাধ্যমে এক ধরনের আতঙ্ক এবং ঘৃণা ছড়ায়। তাদের আবেগ থাকে উচ্চস্তরে, অর্থাৎ তাদের কথাবার্তা উচ্চ আবেগে পরিপূর্ণ থাকে। তোমার আত্মরক্ষার সহজ উপায় হলো তোমার যৌক্তিক ক্ষমতা, নিজের সম্পর্কে চিন্তাভাবনার সক্ষমতা, তোমার ভেতরের মূল্যবান ধ্যান ধারণাকে বিবেচনায় নাও। অন্যদের দ্বারা তোমার স্বাধীন মনে যা অনুপ্রবেশ করেছে তাতে অসন্তুষ্ট বা বিরক্ত হও। যখনই তুমি অনুভব করবে তুমি একজন যুক্তিহীন ও আদর্শহীন নেতার সংস্পর্শে এসেছ, তখনই তুমি দ্বিগুণ পরিমাণে সতর্ক হবে এবং সবকিছু সঠিকভাবে বিচার বিশ্লেষণ করবে। মানব প্রকৃতির অযৌক্তিকতার বিষয়ে চূড়ান্ত কথা। এখনো কল্পনা করো না যে তীব্র মাত্রার অযৌক্তিকতাকে অগ্রগতি বা প্রগতি এবং জ্ঞানের আলো দিয়ে উচ্চানো যাবে। ইতিহাস জুড়ে আমরা প্রত্যক্ষ করি অযৌক্তিকতার ক্রমাগত উত্থান এবং পতন। দার্শনিক এবং বৈজ্ঞানিক ভাবধারায় সমৃদ্ধ পেরিক্লেসের স্বর্ণযুগের পরবর্তী যুগগুলো ছিল কুসংস্কার, গোড়া ধর্মবিশ্বাস এবং অসহনীয়তার ভরা। একই ঘটনা ঘটেছে ইটালিয়ানদের রেনেসার উপর। মানুষের স্বভাব প্রকৃতির অংশ হিসেবে এই চক্রটি বারবার পুনঃসংগঠিত হতে বাধ্য। যুগে যুগে অযৌক্তিকতার ধরন এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। খুব বেশি দিন আগের কথা নয়, এই বিংশ শতাব্দীতেই আমরা প্রত্যক্ষ করেছি স্ট্যালিনের লোক দেখানো বিচার প্রক্রিয়া, মার্কিন সিনেটে ম্যাকক্যাথির শুনানি এবং চায়নার সাংস্কৃতিক বিপ্লবের সময় গণমানুষের নির্যাতন। ক্রমাগতভাবে নানা ধরনের মতবাদের জন্ম হয়েছে। প্রযুক্তি এখন ধর্মীয় উত্তাপের উদ্দীপনা ছড়ায়। মানুষ মরিয়াভাবে কোনো কিছুকে বিশ্বাস করার প্রয়োজনীয়তা অনুভব করে এবং যেখানেই হোক তা খুঁজে বের করে। জরিপে দেখা গেছে এই একবিংশ শতাব্দীতেও ভূত, আত্মা এবং দেবদূতে বিশ্বাসী লোকের সংখ্যা বেড়েছে। যতদিন পর্যন্ত মানুষ থাকবে ততদিন পর্যন্ত অযৌক্তিকতার কণ্ঠস্বর থাকবে এবং তা ছড়াতে থাকবে। যুক্তিবাদিতা হলো এমন কিছু যা ব্যক্তিকে অর্জন করতে হয়। এটা গণ আন্দোলন অথবা প্রযুক্তিগত অগ্রগতি থেকে অর্জন করা যায় না। শ্রেষ্ঠত্বের অনুভূতি হলো এটা নিশ্চিত ইঙ্গিত যে অযৌক্তিকতা কার্যকর আছে। তৃতীয় ধাপ, যৌক্তিক সত্তা বের করে আনার কৌশল। আমাদের উল্লেখিত অযৌক্তিকতার প্রবণতা সত্ত্বেও দুটি অনুঘটক আমাদেরকে আশা জাগায়।
প্রথমত এবং প্রধানতম অনুঘটক হল বিদ্যমান মানব ইতিহাস এবং প্রত্যেক সংস্কৃতির উচ্চমাত্রার যৌক্তিক মানুষের অস্তিত্ব, যারা অগ্রগতি বা উন্নতিকে সম্ভব করে তুলেছে। তারা এমনভাবে কাজ করেছে যা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণের আদর্শ হয়েছে। এই শ্রেণীতে যাদের নাম অন্তর্ভুক্ত তারা হলেন প্রাচীন এথেন্সের পেরিক্লেস, ভারতের শাসক অশোক, প্রাচীন রোমের মার্কুস, মধ্যযুগের ফ্রান্সের মার্গারিট দ্য ভ্যালোইস, লিওনার্দো দ্য ভিঞ্চি, চার্লস ডারউইন, আব্রাহাম লিঙ্কন, লেখক অ্যান্টন চেকভ, নৃবিজ্ঞানী মার্গারেট এবং ব্যবসায়ী ওয়ারেন বাফেট। এরকম আরো অনেকের নাম নেওয়া যাবে। এই শ্রেণীর মানুষের সবার মধ্যে নির্দিষ্ট কিছু গুণাগুণ থাকে। তাদের নিজ এবং দুর্বলতা সম্পর্কে বাস্তব মূল্যায়ন, সত্যবাদিতা এবং বাস্তবতার প্রতি ভক্তি, মানুষের প্রতি ধৈর্যশীল ব্যবহার এবং নিজের নির্ধারণ করা লক্ষ্য পূরণের সামর্থ্য। দ্বিতীয় অনুঘটক হলো আমাদের সবাই জীবনের কোনো না কোনো সময়ে যৌক্তিকতার সর্বোত্তম মুহূর্তগুলোর অভিজ্ঞতা অর্জন করেছে। এটা আমাদের কাছে এমন কিছু নিয়ে আসে যেটাকে আমরা নির্মাতার মাইন্ডসেট বলবো। আমাদের একটি প্রজেক্ট ডেডলাইনের মধ্যে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আমরা একমাত্র যে আবেগকে প্রশ্রয় দিতে পারি তা হলো উত্তেজনা এবং কর্মশক্তি, আর অন্যান্য আবেগগুলো মনোসংযোগে ব্যাহত ঘটায়। যেহেতু আমাদের ফলাফল পেতে হবে, সেহেতু ব্যতিক্রমী ধরনের বাস্তববাদী হতে হবে। আমরা কাজের ওপর জোর দেই, মনকে শান্ত করি এবং ইগো বা দম্ভকে অনুপ্রবেশ করতে দেই না। যদি মানুষ বাধা দেওয়ার চেষ্টা করে অথবা তাদের আবেগ দ্বারা সংক্রমিত করতে চায়, আমরা তাতে অসন্তুষ্ট হই। এই মুহূর্তগুলো কয়েক সপ্তাহ অথবা কয়েক ঘন্টা ক্ষণস্থায়ী হয়, আমাদের যৌক্তিক সত্তাকে প্রকাশ করে যা ভেতর থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করছিল। এর জন্য প্রয়োজন সচেতনতা এবং কিছু অনুশীলন। নিচের কৌশলগুলো তোমার ভেতরের যৌক্তিকতা এবং ভালো গুণগুলো বের করে আনবে। নিজেকে পুরোপুরি জানো। আবেগের সত্তায় মূর্খতা সাফল্য লাভ করে যে মুহূর্তেই তুমি বুঝতে পারবে এই আবেগ কিভাবে কাজ করে বা পরিচালিত হয় এবং তোমার উপর কর্তৃত্ব করে, সেই মুহূর্তেই এটা তোমার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। অর্থাৎ আবেগ আর তোমাকে ধরে রাখতে পারবে না এবং তুমি এটাকে বশ করতে সক্ষম হবে। যৌক্তিকতার প্রতি তোমার প্রথম পদক্ষেপ সর্বদা অভ্যন্তরীণ হতে হবে, অর্থাৎ নিজের অভ্যন্তর দেখতে হবে। তোমার পদক্ষেপে তুমি তোমার আবেগগত সত্তাকে ধরতে চাও। এই উদ্দেশ্যে চাপের মধ্যে তুমি কিভাবে কাজ করো তা অবশ্যই তোমাকে প্রতিফলন করতে হবে। এই ধরনের মুহূর্তে কোনো বিশেষ দুর্বলতা তোমার মধ্যে দেখা দেয়, খুশি করার উদ্দেশ্য, ধমকানো অথবা নিয়ন্ত্রণ, গভীর স্তরের বিশ্বাস। তোমার সিদ্ধান্তগুলোর দিকে লক্ষ্য করো, বিশেষ করে যেগুলো অকার্যকর। তুমি কি একটি প্যাটার্ন দেখতে পাও, একটি অন্তর্নিহিত নিরাপত্তাহীনতা যা তোমাকে এরকম সিদ্ধান্ত নিতে তাড়িত করছে? তোমার শক্তি সামর্থ্যকে পরিমাপ করো, যা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। এটা তোমাকে লক্ষ্যের আলোকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যা তোমার দীর্ঘমেয়াদী স্বার্থের জালের বুনন স্বরূপ কাজ করবে এবং যা তোমার দক্ষতার সাথে সমর্থক হবে। তুমি কেন অন্যদের থেকে আলাদা বা ভিন্ন তার কারণ জানা এবং মূল্যায়নের মাধ্যমে তুমি গ্রুপ বা দলগত পক্ষপাতিত্ব এবং ফলাফলের প্রভাবককে প্রতিরোধ করতে পারো। তোমার আবেগের শিকড় বা মূল ভিত্তিগুলো পরীক্ষা নিরীক্ষা করো। তুমি রাগান্বিত এই অনুভূতিকে নিজের অভ্যন্তরেই রাখো এবং এটার সম্পর্কে চিন্তা করো। এটা অর্থাৎ রাগের অনুভূতি কি এমন কিছু দ্বারা তাড়িত হয়েছে ব্যাহত যা অতি ক্ষুদ্র বা তুচ্ছ? এটা নিশ্চিত চিহ্ন বা লক্ষণ যে তোমার রাগের পেছনে কোনো ব্যক্তি বা কিছু জড়িত। সম্ভবত এর উৎস হলো আরও অস্বস্তিদায়ক আবেগ, যেমন ঈর্ষা অথবা মানসিক। এগুলোর দিকে তোমার লক্ষ্য করা প্রয়োজন। এটা কোথা থেকে শুরু হয়েছে, অর্থাৎ প্ররোচনা বিন্দুর গভীরতা খুঁজে বের করতে হবে। এই উদ্দেশ্যের জন্য তুমি একটি পঞ্জিকা ব্যবহার করতে পারো, যেখানে নির্মম বস্তু কনিষ্ঠতার সাথে তুমি তোমার আত্মমূল্যায়ন লিপিবদ্ধ করে রাখতে পারো। এক্ষেত্রে তোমার সবচেয়ে বড় শত্রু বা বিপদ হলো তোমার ইগো। কিভাবে এটা অবচেতনভাবে তোমার বিভ্রমগুলোকে তোমার দ্বারা চালিত করে। ইগো হয়তো মুহূর্তের জন্য তোমাকে স্বস্তি দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি তোমাকে প্রতিরোধ এবং শিক্ষা গ্রহণ করতে অথবা উন্নতি অগ্রগতি লাভে অসমর্থ করে তুলবে। কিছুটা বিচ্ছিন্ন হয়ে হলেও একটি নিরপেক্ষ অবস্থান খুঁজে বের করো, যেখান থেকে তুমি তোমার পদক্ষেপকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবে, এমনকি তা যদি হাস্যকর হয় তাও। খুব শিগগির এই সবগুলোই তোমার দ্বিতীয় প্রকৃতি বা স্বভাবে পরিণত হবে।
কোনো অবস্থায় যদি আবেগতাড়িত সত্তা আকস্মিকভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলেও তুমি তাকে দেখতে বা বুঝতে পারবে যে এটা ঘটছে, এবং তুমি সেখান থেকে ফিরে আসতে এবং নিরপেক্ষ অবস্থান খুঁজে পেতে সক্ষম হবে। কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে সময় নাও। এই ক্ষমতাটা বারবার অনুশীলনের মধ্যে দিয়ে লাভ করা যায়। যখন তোমাকে কোনো ঘটনা বা আলাপ আলোচনার জবাব দেওয়ার প্রয়োজন পড়বে, তখন কিভাবে এবং কখন তোমাকে পেছন ফিরতে হবে সেই বিষয়ে নিজেকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে। এর অর্থ হতে পারে তুমি শারীরিকভাবে সেখান থেকে সরে আসবে এমন কোনো জায়গায় যেখানে তুমি একাকী থাকবে এবং জবাব দেওয়ার জন্য নিজের ভেতরে কোনো চাপ অনুভব করবে না। অথবা এর অর্থ এমন হতে পারে যে তুমি রেগে কোনো ইমেল লিখলে কিন্তু পাঠালে না। তুমি এটা নিয়ে ১ দিন অথবা ২ দিন কাটিয়ে দেবে। যখন তুমি আকস্মিক আবেগ, বিশেষ করে অসন্তুষ্টি অনুভব করবে, তখন কাউকে ফোন করবে না অথবা যোগাযোগ করবে না। যদি তুমি নিজেকে এমন অবস্থায় পাও যে তুমি মানুষের সাথে অঙ্গীকার অথবা কার্য সম্পাদনের ক্ষেত্রে তাড়াহুড়া করো, তাহলে তুমি পিছনে ফিরে আসো এবং এর জন্য ১ দিন সময় নাও। নিজের আবেগকে আগে ঠান্ডা করো। তুমি যত সময় নেবে ততই ভালো কিছু করতে পারবে, কারণ সময়ের সাথে সাথে ভালো কিছু আসে। এটিকে প্রতিরোধ প্রশিক্ষণের মতো বিবেচনা করো। যত বেশি সময় তুমি তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে প্রতিরোধ করতে পারবে, ঠিক প্রতিক্রিয়া দেখানোর জন্য তত বেশি মানসিক স্পেস তুমি পাবে এবং তোমার মন তত বেশি শক্তিশালী হবে। লোকজনকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করো। মানুষের সাথে আলাপচারিতাই হলো আবেগীয় বা মানসিক অশান্তির মূল উৎস, কিন্তু এটাকে অশান্তির কারণ হতে দেওয়া যাবে না। সমস্যা হলো আমরা ক্রমাগতভাবে মানুষকে বিচার করি এবং মনে করি তারা আগে যেমন ছিল এখন তেমন নেই। আমরা তাদেরকে পরিবর্তন করতে চাই। তারা একটা নির্দিষ্ট পন্থায় চিন্তা এবং কাজ করবে বলে মনে করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরা যেভাবে চিন্তা এবং কাজ করি, তারাও সেভাবে করবে বলে আশা করি। যেহেতু এটা সম্ভব নয়, কারণ প্রত্যেকেই আলাদা, সেহেতু আমরা দুঃখিত ও হতাশ হয়ে পড়ি। পরিবর্তে অন্য মানুষকে প্রপঞ্চ হিসেবে দেখি। ধূমকেতু অথবা গাছপালার মতো নিরপেক্ষভাবে দেখো। তারা সহজভাবে অস্তিত্ববান বা বিদ্যমান। তারা বৈচিত্র্যময়, যা তাদের জীবনকে সমৃদ্ধ এবং আকর্ষণীয় করে তোলে। তাদেরকে পরিবর্তন বা প্রতিরোধ করতে চাইলে তারা তোমাকে যা দেয় তা নিয়ে কাজ করো। মানুষকে বোঝার বিষয়টি একটা মজাদার খেলা এবং ধাঁধার সমস্যা সমাধানের বিষয়ে পরিণত করো। এর সবটাই মানবীয় কৌতূহলের অংশ। হ্যাঁ, মানুষ অযৌক্তিক, কিন্তু তুমিও তো তাই। মানুষের স্বভাব প্রকৃতি গ্রহণের বিষয়টা যতটা সম্ভব তোমার মজ্জাগত করে নাও। এটা তোমাকে শান্ত করবে এবং নিরাবেগভাবে মানুষকে পর্যবেক্ষণ করতে, তাদের গভীরভাবে বুঝতে সহায়তা করবে। তাদের উপর তোমার নিজস্ব আবেগ ঝাড়ার বিষয়টি বন্ধ করতে পারো। এর সবকিছুই তোমাকে আরো বেশি ভারসাম্যপূর্ণ এবং শান্ত করবে, আরো বেশি চিন্তা করার জন্য মানসিক স্পেস দেবে। দুঃস্বপ্নের মতো মানুষ যারা আমাদের পথ অতিক্রম করে, তাদের সাথে বসবাস করে এটা পালন করা নিশ্চিতভাবে কঠিন। যেমন আবেগপূর্ণ, আত্মকামী, পরোক্ষ আক্রমণাত্মক এবং অন্যান্য উত্তেজিত ব্যক্তি। আমাদের যুক্তিবাদিতার জন্য তার সবসময় একটা পরীক্ষা। রাশিয়ার লেখক অ্যান্তন চেকভের দিকে লক্ষ্য করো। পৃথিবীতে বসবাসকারী ভীষণভাবে যৌক্তিক মানুষদের একজন। তিনি হলেন এক্ষেত্রে একজন মডেল। তার পরিবার ছিল বিশাল এবং দরিদ্র, এবং পিতা ছিলেন একজন মদ্যপায়ী। তার পিতা চেকভ সহ নির্দয়ভাবে সব সন্তানদের মারতেন। চেকভ বড় হয়ে চিকিৎসক হলেন এবং লেখালেখিকে পার্শ্ব ক্যারিয়ার হিসেবে নিলেন। একজন চিকিৎসক হিসেবে নেয়া প্রশিক্ষণকে তিনি মানব প্রজাতির উপর প্রয়োগ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল কি মানুষকে অযৌক্তিক, খুব অখুশি এবং বিপজ্জনক করে তোলে তা বোঝা। তার গল্প এবং নাটকের চরিত্র নির্ণয়ে এই অভিজ্ঞতাকে তিনি থেরাপির মতো কাজে লাগিয়েছেন। সবচেয়ে খারাপ শ্রেণীর মানুষের জ্ঞান বা অনুভূতি কিভাবে ফেরাতে হয় সেটাও তিনি তার লেখনীতে করেছিলেন। এই প্রক্রিয়ায় তিনি যে কাউকে ক্ষমা করতে পারতেন, এমনকি তার পিতাকেও। এই সব ক্ষেত্রে তার অ্যাপ্রোচ ছিল কল্পনা করা যে প্রতিটা ব্যক্তি সে কি হয়েছে বা হতে পেরেছে তার পেছনে একটা কারণ আছে, একটা যুক্তি আছে যা তাকে তার কাজের যৌক্তিকতা দেয়। তাদের নিজস্ব উপায়ে তারা নিজেদেরকে পরিপূর্ণ করতে চায়, তবে তা যুক্তিহীন। ভেতর থেকে তাদের গল্পগুলো কল্পনা করে চেকভ তাদের নরপশুত্ব বা বর্বরতা এবং আক্রমণাত্মক স্বভাবকে মুক্ত করতে পেরেছিলেন। তাদেরকে মানুষের আকার দিয়েছিলেন। তারা আর ঘৃণা প্রকাশ করেনি, বরং কৃপা বা কারুণ্য প্রকাশ করেছিল। তুমি যেসব মানুষের সাথে কারবার করো, তাদেরকে অ্যাপ্রোচের ক্ষেত্রে অবশ্যই একজন লেখকের মতো চিন্তা করবে। এমনকি সবচেয়ে খারাপ মানুষের বেলাও এমনটা করবে।
চিন্তাভাবনা এবং আবেগের সর্বোত্তম ভারসাম্য অনুসন্ধান করো। আমরা চিন্তা থেকে আবেগকে বিজড়িত বা বিচ্ছিন্ন করতে পারি না। এ দুটো একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তবে অনিবার্যভাবে একটির উপর আরেকটি কর্তৃত্বকারী ফ্যাক্টর। কিছু মানুষ অন্য কিছুর বদলে আবেগের দ্বারা পরিচালিত হয়। আমরা যা সন্ধান করছি তা হলো একটা ভারসাম্যপূর্ণ অবস্থা, এমন অবস্থা যা সর্বোত্তম কার্যকর পদক্ষেপের দিকে চালিত করে। এক্ষেত্রে প্রাচীন গ্রিকবাসীদের একটা উপমা ছিল আরোহী এবং ঘোড়া। ঘোড়া হলো আমাদের আবেগপ্রবণ প্রকৃতি, যা সর্বদা আমাদের চলার পথে তাড়িত করে। এই ঘোড়ার আছে প্রচণ্ড শক্তি এবং ক্ষমতা, কিন্তু একজন আরোহী ছাড়া সে পরিচালিত হতে পারে না। সে বন্য বা হিংস্র থাকে, শিকারের লক্ষ্যে পরিণত হয় এবং ক্রমাগতভাবে দুর্দশার দিকে এগিয়ে যায়। আর আরোহী হলো আমাদের চিন্তক সত্তা। প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে এটা ঘোড়ার লাগাম টেনে ধরে এবং তাকে সঠিক পথনির্দেশ করে। বলশালী এই পশুর শক্তিকে উৎপাদনে পরিণত করে। এছাড়া আরেকটি মূল্যহীন এবং ব্যবহারযোগ্য অযোগ্য। আরোহী ছাড়া ঘোড়ার কোনো নির্দেশিত চলাচল অথবা উদ্দেশ্য নাই, আবার ঘোড়া ছাড়া শক্তি বা ক্ষমতা কোনোটাই নাই। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ঘোড়া তথা আবেগ কর্তৃত্ব করে এবং আরোহী তথা চিন্তক সত্তা হয় দুর্বল। আবার কিছু মানুষের ক্ষেত্রে আরোহী তথা চিন্তক সত্তা হয় খুবই শক্তিশালী, ঘোড়ার লাগামকে খুব শক্ত করে টেনে ধরে এবং খুব কমই ঘোড়াকে দ্রুতগতিতে লাগামহীনভাবে ছুটতে দেয়। ঘোড়া এবং আরোহীকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। এর অর্থ কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আমাদের সে সম্পর্কে বিবেচনা করতে হবে। কোনো পরিস্থিতিতে একটা সিদ্ধান্ত নিতে যত বেশি সম্ভব আমাদের চিন্তা করতে হবে। কিন্তু কি করতে হবে? একবার সেই সিদ্ধান্ত নিয়ে নিলে আমাদের লাগাম ঢিলা হয়ে যায় এবং আমরা দৃঢ়তা ও রোমাঞ্চকর স্পিরিটের সাথে পদক্ষেপ নেই। এই শক্তির দাসে পরিণত হওয়ার পরিবর্তে আমরা এটাকে প্রবাহমান নালায় পরিণত করি। এটাই হলো যৌক্তিকতার সারমর্ম। কাজের ক্ষেত্রে এটার সবচেয়ে ভালো উদাহরণ হলো সংশয় এবং কৌতূহল, এর মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা। এই ধরো, তুমি তোমার নিজের এবং অন্যদের উদ্যম উদ্দীপনা সম্পর্কে সন্দেহপ্রবণ হবে। তুমি মানুষের মৌখিক ব্যাখ্যা বিশ্লেষণের মূল্য এবং তাদের তথ্য প্রমাণের আবেদন গ্রহণ করবে না। মানুষের মুখ দেখে বিচার করবে না, তুমি তাদের কাজের ফলাফল দেখবে। তারা তাদের প্রেরণার ব্যাপারে কি বলছে তা নয়। কিন্তু তুমি যদি এটাকে খুব দূরে সরিয়ে নিতে পারো, তবে তোমার মন বন্য ধারণা থেকে, উল্লসিত অনুমান করা থেকে এবং কৌতূহলী হওয়া থেকে নিজেকে বিরত করতে পারবে। যখন নিজের সব ধারণা ও বিশ্বাসের যথার্থতা প্রতিপাদন করা এবং সূত্রভাবে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা অনুভব করো, তখন শিশুকালের মতোই তোমার ভেতরে থাকা স্পিরিটের স্থিতিস্থাপকতা তুমি বজায় রাখতে চাও। দুটো সত্তা একসাথে বিদ্যমান থাকতে পারে। এটাই হলো ভারসাম্য, যা সব প্রতিভাবানরা ধারণ করে। যৌক্তিকতাকে ভালোবাসো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে যৌক্তিকতার পথকে বেদনাদায়ক এবং তপস্যার পথ হিসেবে না দেখা। বস্তুত এটা আমাদের মধ্যে এমন একটা ক্ষমতা আনয়ন করে যা অত্যন্ত সন্তুষ্টিজনক এবং আনন্দদায়ক। বাতিগ্রস্ত আনন্দ যা বিশ্ব আমাদের প্রদান করতে চায় তার চেয়ে গভীর। তুমি নিজের জীবনেও এমন অনুভূতি অনুভব করেছ, বিশেষ করে যখন তুমি কোনো কাজে বা প্রকল্পে গভীর মনোনিবেশ করেছিলে। সময় গড়িয়ে গেছে এবং মাঝে মাঝে যখন তুমি তোমার কাজে অগ্রগতি লাভ করেছ কিংবা নতুন কিছু আবিষ্কার করতে পেরেছ, তখন আনন্দ উত্তেজনার বিস্ফোরণের অভিজ্ঞতা তুমি অর্জন করেছ। অন্যান্য আনন্দও আছে। আবেগকে বশীভূত করতে পারলে তা তোমাকে সার্বিক প্রশান্তি এবং স্পষ্টতা দান করে। মনের এই অবস্থায় তুচ্ছ দ্বন্দ্ব এবং বিবেচনা তোমাকে কমে আক্রান্ত করতে পারে। তোমার কাজ বা পদক্ষেপ আরও বেশি কার্যকর হয়, যা জীবনে কম দুর্দশার জন্ম দেয়। নিজেকে নিয়ন্ত্রণের উপায় আয়ত্ত করায় তুমি গভীর পরিতৃপ্তি লাভ করতে পারো। সৃষ্টিশীল হওয়ার জন্য তোমার মনের দরজা খুলে যায়। তুমি নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রিত অনুভব করতে পারো। সবকিছু জানার মাধ্যমে এই ক্ষমতায় উন্নীত করার জন্য তোমার নিজেকে মোটিভেট করা বা প্রেরণা দেওয়া সহজ হয়ে যায়। এইভাবে তুমি পেরিক্লাসের পথ অনুসরণ করতে পারো। তিনি দেবী এথেনার মাঝে যৌক্তিকতার সবগুলো ব্যবহারিক ক্ষমতা কল্পনা করেছিলেন। তিনি সবকিছুর উপরে এই দেবী অর্থাৎ যৌক্তিকতাকে ভক্তি করেছিলেন। আমরা হয়তো কোনো দেবীকে আর দেবতা হিসেবে শ্রদ্ধা বা উপাসনা করতে পারি না, কিন্তু আমরা গভীরভাবে সম্মান বা মূল্যায়ন করতে পারি তাদেরকে যারা আমাদের নিজস্ব জগতে যৌক্তিকতাকে প্রমোট করে এবং আমরা তাদের যৌক্তিকতার শক্তিকে যতটা সম্ভব নিজের করে নিতে পারি। তোমার অনুভূতিগুলোকে বিশ্বাস করো, তবে তোমার অনুভূতিগুলো চূড়ান্ত অথবা প্রকৃত বা আসল নয়।
অনুভূতির পেছনে থাকে জাজমেন্ট বা বিচার শক্তি এবং মূল্যায়ন ক্ষমতা, যা আমরা উত্তরাধিকার সূত্রে নিম্ন গঠনে পাই: ঝোঁক, প্রবণতা, ঘৃণা। অনুভূতির প্রেরণা বা উদ্দীপনা হল জাজমেন্ট বা বিচার শক্তির নাতি, এবং প্রায় তা হয় মিথ্যা বা ভুল বিচার শক্তি। এবং যে কোনো ঘটনায় তোমার নিজের সন্তান নয়, কারো অনুভূতিকে বিশ্বাস করার মানে হলো স্রষ্টার চেয়ে কারো পিতামহীকে বেশি আনুগত্য করা, যা আমাদের মাঝে আছে, আমাদের কারণ এবং আমাদের অভিজ্ঞতা। ফ্রেডরিক নিয়েটশে। শ্রোতা বন্ধুগণ, শেষ হলো বইটির প্রথম অধ্যায়। বইটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্ব পেতে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।